যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি চুক্তিটা হয়েছিল, যেটা স্বাক্ষর করা হয়েছিল 9 ফেব্রুয়ারি, সেই চুক্তি স্বাক্ষরের বিষয়টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন? এটা তো ইয়েতে অ্যাপ্রুভ হয়েছে না, ক্যাবিনেটে তো এটা ডিসকাশন হয়েছে, তো অবশ্যই জানার তো কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এইটা মানে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলে তো নিশ্চয়ই আপনার লেখায় আমরা পড়েছি যে আপনি ক্যাবিনেটেও ডক্টর মোহাম্মদ ইউনূস চাইতেন যাতে আপনি থাকেন, কারণ আপনি প্রেস সচিব হলেও আসলে প্রতিটি ক্যাবিনেট মিটিংয়ে, তো ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হয়েছে এই চুক্তিটা। ক্যাবিনেটে এটা তো লাগবে না, আপনি যদি কোনো সিগনেচার করেন ওটা তো এখানে অ্যাপ্রুভালটা করে নিতে হবে। এটাই তো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, যে কোনো এগ্রিমেন্টই আপনি করেন না কেন, ইভেন যদি কোন দেশের সাথে খুব নর্মাল চুক্তি, যেমন ডাবল ট্যাক্সেশন চুক্তি হয়, হ্যাঁ, ওগুলো ছোটখাটো চুক্তি হলে ওইটা তো ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগে, আর যেটুকু জানি। আর এই চুক্তিটা তো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, সেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েই সেখানে গেছে। জি অবশ্যই, এটা তো লাগবেই, এটাই আমার জানা। জনাব খলিলুর রহমান বলেছেন যে এইটা যেহেতু ইলেকশনের খুব কাছাকাছি সময় হয়েছে, সেহেতু বড় দুইটি পার্টির সাথে আলোচনা করা, অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের সাথে আলোচনা করা হয়েছে চুক্তিটির বিষয়বস্তু সাইন করা এবং না করা নিয়ে। এই ব্যাপারটা কি সত্য? বড় দুই পার্টির সাথে আলোচনা করা হয়েছে? এটা উনি যেহেতু ওনার মিনিস্ট্রির, আর উনি ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং উনি এই ইয়েতে উনি ওয়ান অফ দ্য লিড নেগোশিয়েটর ছিলেন, উনি যেহেতু বলছেন অবশ্যই তাহলে সত্য। মানে ক্যাবিনেটে আলোচনা হয়েছে কিনা যে আমরা বড় দুই পার্টিকে এটার সাথে যুক্ত করব, বা এইটা আমি জানি না, বাট উনি মানে এটা হয় যে আমরা যেহেতু একটা ট্রানজিশনে ছিলাম, তো আমরা ডেমোক্রেটিক, আপনি দেখেছেন যে প্রফেসর ইউনূস ইউএন সফরে গিয়েছেন, তো ওইখানে উনি ওনার যেটা সেকেন্ড ইউএন সফরে, তখন কিন্তু লিডিং তিনটা পার্টির নেতৃত্ববৃন্দকে নিয়ে গেছেন, দুইজন 6 জনকে নিয়ে গেছেন। তো সেই আলোকে যদি যারা নেগোশিয়েট করেছেন, যেহেতু আমরা উই আর হ্যান্ডিং ওভার পাওয়ার টু এ ডেমোক্রেটিক পার্টি, মানে এবং দেখছি যে কারা এখানে মেইন কন্টেন্ডার ফর পাওয়ার, তো সেখানে উনি বলতেই পারেন তাদের সাথে কথা বলা, বিকজ ইভেনচুয়ালি এটাকে র্যাটিফাই তো করবে তারা, মানে যারা ক্ষমতায় আসছে। এটা আপনি এখানে ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হোক আর না হোক, এটা তো র্যাটিফাই করতে হবে। এই র্যাটিফাইটা তোর জন্য তো 2 মাসের একটা বোধহয় আমার মনে হয় একটা উইন্ডো ছিল, সেটা এক্সপায়ার করেছে কিনা আই ডোন্ট নো। সেই ক্ষেত্রে বড় পার্টিগুলির সাথে মানে এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা হয়েছে চুক্তিটার বিষয়বস্তু নিয়ে, এবং চুক্তিটা এনসিপি আমি জানি না, এটা 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 আমার বিষয় না, যেহেতু এটা খলিল ভাই ক্যাবিনেটে আলোচনা হয়েছে কিনা, ক্যাবিনেটে ওই এই পার্টিগুলোর সাথে এই বিষয়ে আলোচনা হয়েছিল, এটা আমি জানি না, আই ক্যান সে। যদি ক্যাবিনেটে আলোচনা, আপনি যেহেতু ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে যদি আলোচনা না হয় তাহলে খলিলুর রহমান সাহেব নিশ্চয়ই এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। যাই হোক, এটা তো ক্যাবিনেটে, এটা তো একটা ক্যাবিনেটে কোন জিনিসগুলো আলোচনা হয় যেটার জন্য আপনার অ্যাপ্রুভালটা লাগে, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল। একটা আপনি নতুন ল করতে যাবেন, নতুন একটা গাইডলাইন করতে যাবেন, নতুন কোন চুক্তি করতে যাবেন, তখন ওইটা ক্যাবিনেটে আলাপ হয়। কিন্তু উনি যদি মনে করেন যে আমি এনাদের সাথে কথা বলবো, সেক্ষেত্রে উনি হয়তোবা উনি নিজের মতো ইয়েতে বা কমার্স অ্যাডভাইজার নিজেও এই কথাটা বলতে পারেন, এটা এমন কিছু না। যেহেতু আমরা একটা ট্রানজিশনে ছিলাম, এবং অন্য দুই দলের সঙ্গে কথা বলে, মানে বিএনপি এবং জামাত ইসলামের সাথে কথা বললে তো নিশ্চয়ই এটা হয় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করেছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি নিয়েছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তাকে বলেছেন, তাই হওয়া উচিত না? এটা আপনি ওনাকে, এটা ওনার সাথে আপনার না, এমনিতে স্ট্রাকচারটা কি, মানে উনাকে তো আমি পাইলে অবশ্যই জিজ্ঞেস করবো। না, এটা আপনি যে কোনো মিনিস্ট্রির যদি ধরেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হয়, যেটা ক্যাবিনেটে হয়তো আলোচনার দরকার নাই, বা ক্যাবিনেটে ওইটা অ্যাপ্রুভালের দরকার নাই, তারপরেও ওই মিনিস্টার তো ইচ্ছা করলেই প্রাইম মিনিস্টার কাছে যে বলতে পারেন যে আমি এই বিষয় নিয়ে ডিল করছি, বা এই বিষয়টা নিয়ে ইয়ে হচ্ছে, তো উনাকে একটা ব্রিফ এটা দেয়। এটা একটা ইস্টাবলিশড নর্ম, যে জানানো হয় যে প্রাইম মিনিস্টার বা হেড অফ দ্য গভর্নমেন্টকে যে এই বিষয়গুলো না। শফিক ভাই, আপনি দেখেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব বলেছেন যে
এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল। এই জানানোটা কি খলিলুর রহমান সাহেবের তরফে জানানো হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে? আপনার এরকম মনে হয়? এটা তো আমি জানি না, যেহেতু এই বিষয়টা তো ক্যাবিনেটে আলোচনা, আমি বলছি তো এটা আপনি সিঙ্গুলারলি কেউ তো, যে ওনারা যেহেতু নেগোসিয়েশনে ছিলেন, ওনারা এটা বলতেই পারেন যে না, আমরা এটা যেহেতু আমরা ইভেনচুয়ালি উইল পাস দ্য ব্যাটন টু এ নিউ গভর্নমেন্ট, তো ওই নিউ গভর্নমেন্টে যারা আসতেছে লাইকলি যারা কন্টেন্ডার, তাদেরকে তো ওনারা বলতেই পারেন যে এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি এই বিষয়। ওকে, তাহলে আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। ক্যাবিনেটে যখন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন যে আমরা তো ক্ষমতায় আছি আর 3 দিন, এই বিষয়টা নিয়ে তো এর পরে যারা আসবে তাদের সাথে তোমাদের আলোচনা করা উচিত? আমার মনে পড়ে না এই বিষয় কোনো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে না, এটা কারোর সাথে আলোচনা করার দরকার নাই? আমার এটা মনে পড়ছে না, আই ডোন্ট নো অনেস্টলি। ওকে, আপনার কাছে কি মনে হয়? জনাব খলিলুর রহমান বলছেন যে দুই দলের প্রধানের সঙ্গে আলোচনা করা হয়েছিল। স্পষ্টতই আমি শুনলাম জামায়াতের যিনি আপনি যদি একটা জি আপনি যদি একটা প্রেস রিলিজ দেখেন, আমি আবার যদি আমি যদি রিকল যেটা আমি মেমোরি থেকে, সেটা হচ্ছে যে ইউএসটিআর এর প্রধানত দুইজন নেতাকে সম্ভবত ফোন করেছিলেন এই বিষয়ে। ইউএসটিআর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, উনি বোধহয় দুইজনকে ফোন করে এটা করেছিলেন, এটা ডিসকাশন হয়েছে। আমি ইউএসটিআর এর প্রেস রিলিজটা দেখেছি, কিন্তু আমি আমাদের সরকারের পক্ষ থেকে ব্যাপারটা একটু জানতে চেয়েছিলাম, কারণ এখানের মধ্যে থেকে ইতিহাসের খাতিরে শফিক ভাই, আমাদের আসলে এই ব্যাপারগুলি হয়তো জেনে রাখা ভালো। যাই হোক, আমি আমাদের পক্ষ থেকে আপনাকে পেলাম, সেজন্য আমাদের পক্ষ থেকে ব্যাপারগুলি একটু জানতে চেষ্টা করেছিলাম। ঘটনা হচ্ছে যে খলিলুর রহমান বলছেন এটি 3 দিন আগে তাড়াহুড়া করে করা হয়েছে, এরকম কোনো বিষয় নয়। 1 বছর ধরে আলোচনা চলছিল, প্রধান দুই দলের রাজনৈতিক প্রধানকে জানানো হয়েছিল। এই পর্যন্ত তথ্যটা ক্যাবিনেটে আলোচনা না করেই উনি জানিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা না বলেই উনি বলেছিলেন। এটা হচ্ছে আমার, দেখেন, আমি আমার অবস্থানটা তো আপনার বললাম। জি, এই বিষয়ে আপনার মনে নাই? নাথিং টু অ্যাড। আপনার মনে নাই? এখন আপনার কাছ থেকে আমি একটু এইটা জানতে চাইবো যে, ধরেন খলিলুর রহমান সাহেব এটা বললেন যে দুটি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। খুবই সুন্দর স্টাকাটো বাক্য আমি দেখলাম, যে চমৎকার বলেছেন উনি। নির্বাচনের আগেই দেশের দুটি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। স্পষ্টত আমি জামায়াতের আমিরকে বলতে শুনলাম যে তাদের সঙ্গে কোনো কথা হয় নাই। এইদার খলিলুর রহমান ওর শফিকুর রহমান দুইজনের একজন মিথ্যা বলছেন। এইটা কে হতে পারে বলে আপনার ধারণা? এ বিষয়ে আমার কমেন্ট করার কিছু নাই, কেননা এটা আপনার যদি আপনি যে বক্তব্যগুলো আনছেন সেটার জন্য আপনি যদি ভেরিফাই করতে হয়, তাহলে আপনার খলিল সাহেবের সাথে আপনার কথা বলতে হবে, ডক্টর খলিলের সাথে, বা ওনার সাথে যারা এই নেগোসিয়েশনে ছিলেন, যারা এই ট্রেড ডিলটা, ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ ট্রেড ডিলের যারা নেগোসিয়েশনে ছিলেন, আপনারা তাকেও জিজ্ঞেস করতে পারেন আপনার প্ল্যাটফর্মে এনে। তাকে জিজ্ঞেস করতে পারে, আমি আসলে ট্রাই করতেছি তাকে জিজ্ঞেস করার। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে, যেহেতু 1 বছর ধরে বিষয়টা আলোচনা হইতেছে, সেই 1 বছরের মধ্যে আপনার সঙ্গে আমার একটু কথা হয়েছে। তা আপনি বলেছেন যে পৃথিবীতে কোথাও, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, অন্য অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে, যে পৃথিবীর কোথায় চুক্তি হওয়ার আগে এটা প্রকাশিত হয়। মেক সেন্স, চুক্তি হওয়ার আগে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা গোপন। তো আপনারা তো জিনিসটা জানতেন যেহেতু সরকারে ছিলেন, তো চুক্তির সেই গোপনীয় বিষয়গুলি নিয়েও কি দলগুলির সাথে কথা হয়ে থাকতে পারে কিনা, বা আপনারা নিজেরা আলোচনা করেছিলেন কিনা, এখন কি এটা বলা যাবে কিনা যেহেতু চুক্তিটা এখন প্রকাশিত? আমরা যেটা হয় যে ক্যাবিনেটের মিটিং গুলো আমি থাকার হচ্ছে, যেগুলো এজেন্ডা থাকে, এজেন্ডা ভিত্তিক যে ডিসকাশনটা হয় সেটার আমি নোট নেই। ওকে, নোট নেওয়ার পরে আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে দিনের শেষে যে যখন প্রেস কনফারেন্স হয়, ওই প্রেস কনফারেন্সে জানানো যে এই আজকে ধরেন 13টা বিষয় এজেন্ডাতে ছিল, 13টার মধ্যে কয়টা অ্যাপ্রুভাল পেলো, কয়টা পেলো না, কয়টাকে ফিরিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে করা। তো
তো আমার ওই ধরনের ডিসকাশন আমি গুলি জানি, বাট এই যে আপনি ট্রেড নেগোসিয়েশনে আরো যে ডিটেলস, সেটা তো এটা ডিটেল না বাংলাদেশে, এটা একদম প্রাইমারি বা প্রিলিমিনারি। জিনিসটা হচ্ছে যে এই ধরনের চুক্তি করতে হলে কোন সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে, মানে এটা সরকারের একটা নোশন যে আমি এটা করব, আমার এটা করা দরকার, তোমরা এটা করতে পারো কিনা এটা দেখো, এইটা হওয়ার কথা মানে আমার বিবেচনায়। সেই ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ড্রাইভিং সিটে ছিলেন এই চুক্তিটা করার ব্যাপারে, যে আমি যে করে হোক আমি আমেরিকার সাথে এই চুক্তিটা করতে চাই? আপনার বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে যে ইউএস আমাদেরকে 37% ট্যারিফ ইম্পোজ করেছে, রেসিপ্রোকাল ট্যারিফ। তো আমাদেরকে এটা যে করে এটা কমাতে হবে, কার সমপর্যায়ে আনতে হবে, যারা আমার রাইভাল ইউএস এর মার্কেটে। ইউএস এর মার্কেটে আমিও প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমার যারা রাইভাল ইন্দোনেশিয়া বলেন, ক্যাম্বোডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, তারাও এক্সপোর্ট করে। তো অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে আমার উই আর ইন এ ক্রাইসিস, বড় রকমের একটা ক্রাইসিস। আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বিগেস্ট ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। তো ওই যে 37% থেকে যে আমরা যে নিচে নামিয়ে আনবো, সেই বিষয়ে তো অবশ্যই এটা নিয়ে হওয়ার সময় তো এটা নিয়ে তো অনেক মিটিং হয়েছে, এবং এই মিটিংটা যারা ট্রেড নেগোসিয়েশন তারা তো করেছেনই, বাট তারা এসে প্রফেসর ইউনূস বা ট্রেডের এই বিষয়ে তো ওনাকে আপডেট করেছেন অবশ্যই। এবং প্রফেসর ইউনূসই এটা ড্রাইভিং সিটে ছিলেন যে করে হোক, যেটা আমাদের জন্য এতগুলি টেরিফ একটা ক্ষতির বিষয় হচ্ছে, সুতরাং এই টেরিফের মাত্রা কমায় নিয়ে আসার জন্য যে কোনো রকম চুক্তি এখন শুনেন, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এটার ড্রাইভিং সিট ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। ওকে, তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো ব্যাপারটা জানতেন, পুরো ব্যাপারটার মধ্যে থেকে তিনি ড্রাইভিং সিটে ছিলেন, এবং তিনি চেয়েছিলেন যেহেতু আমাদের এই ট্রেড ডেফিসিট মানে ট্রেড, দেখেন উনি নেগোসিয়েশন কি হলো সেটা তো আর আপনি যখন আপনার টিমকে পাঠান, আপনার টিম গেল, আপনি তো আর উনি যেটা হয় যে পুরো জিনিসটা যখন হয় কমপ্লিট হয় তখন ওনাকে সে না মনে হয় শফিক ভাই, না মনে হয় শফিক ভাই, আমি যখন আমার টিমকে পাঠাই আমি কিন্তু ওকে লিমিট বা বাউন্ডারি দিয়ে দিই যে আমি একটু পর্যন্ত চাই, একটু চেয়ে বেশি হলে আমি দিতে পারবো না। এটা পৃথিবীর সব দেশেই, মানে যিনি শর্টটা কল করেন তিনি যেরকম চান সেরকমই নেগোসিয়েশন হয়। নেগোসিয়েশন তো এর চেয়ে বাইরে হয় না মনে হয় শফিক ভাই, আপনি কি মনে করেন? ধরেন উনি বলছেন নেগোসিয়েশন করো, সেই নেগোসিয়েশনটা তো উনার ইচ্ছার বাইরে কিছু করতে পারবে না বশির সাহেব বা খলিল সাহেব। না, এই বিষয়ে নিটিগ্রিটি তো অবশ্যই আলাপ আলোচনা তো হওয়ার কথাই। রাইট রাইট। তার মানে হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে টেরিফ চুক্তিটা করা হয়েছে, যে চুক্তিটার নাম হচ্ছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ, আমাদের জন্য প্রয়োজনীয় ছিল কি খারাপ ছিল, সেইটার দায় তো অবশ্যই এই সরকারেরই, মানে অন্তর্বর্তী সরকারের, ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের। আমি হ্যাঁ, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এটা জাতীয় স্বার্থে এই চুক্তিটা ভালোই হয়েছে। ওকে, ডক্টর ইউনূসের এই চুক্তিটা করার ক্ষেত্রে 9 তারিখে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল? মানে 12 তারিখে ইলেকশন হলে 9 তারিখে কেউ কোনো চুক্তি করে সরকার, মানে মানে এটা কি কোনো একটা টাইম বাউন্ড কোনো কিছু ছিল যে 9 তারিখে এটা করতে হবে? দেখেন, টাইম বাউন্ডের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি চুক্তি করেন সেটা আমার সময় হোক আর ইয়ে হোক, এই চুক্তির একটা ইম্পর্টেন্ট ক্লজ হলো যে আপনি এই চুক্তির থেকে যে কোনো সময় আপনি সরে আসতে পারবেন। তো ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে যদি মনে করেন যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটা করেছে, এখন পরবর্তী গভর্নমেন্ট এসে যদি মনে করে যে না এখানে ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্টেড হয়নি, ক্ষুণ্ণ হয়েছে, তো সেক্ষেত্রে তারা তো এখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা তো এমন কিছু না, ঠিক না? তো সেই জন্য আর ওরা শফিক ভাই, সেটা এমন কিছু ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আপনি একটা চুক্তি করে বেরিয়ে আসার পরপরই তাহলে আপনি একটা মেসেজ দেন, কিন্তু আপনি যদি চুক্তিটা না করে আপনি যদি বলতেন পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসতেছে, কে আসবে আমরা জানি না, তারা এটা করতে পারে, এইটা হয়তো হচ্ছে ডিপ্লোম্যাটিক মুভ। কিন্তু এই চুক্তিটা করার ক্ষেত্রে আমরা একটা এই চুক্তিটা করার ক্ষেত্রে কথা বলতে হবে, এই চুক্তিটা করার ক্ষেত্রে আমেরিকা কি কোনো টাইমলাইন দিয়েছিল কিনা? এটা হইতে পারে, এটা আমি জানি না। এটা আপনি ওই যে ওয়াশিংটন, আপনি তো আমেরিকায় থাকেন, আপনি ওয়াশিংটনে আমাদের যে
ইয়ে আছে, এম্বাসি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আসলে আপনাকে পাবো বলে একটু গবেষণা করতে চেষ্টা করতেছিলাম, দু একজনকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাকে যেটা জানাইছে যে এইটা এরকম কোনো টাইম বাউন্ড ছিল না, এটা 20 তারিখ 25 তারিখ। হ্যাঁ ঠিক আছে, ওরা একটা চাপ দিতেছিল যে তোমরা এটা করো করো করো, কিন্তু যদি সরকার বলতো আমাদের এখানে একটা ইলেকশন আছে, আমরা এটা পরে করবো, এতে কোনো অসুবিধা ছিল না। কেন এত কথা বলতেছি শফিক ভাই, আপনি হয়তো একটু বিরক্তও হচ্ছেন। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে প্রথমে 12 তারিখ ইলেকশনের ঠিক আগে আগে আরেকটা দেশের সঙ্গে যখন আপনি চুক্তি করেন, আমরা যখন আগে জানতে চাই যে আপনি কেনই চুক্তি করতেছেন, যখন আপনি বলেন এটা গোপনীয়, এটা আমি চুক্তিটা এটা করতে পারবো না, তখন আমার কাছে মনে হয় যে ওই যে আপনার প্রিয় কবি শেক্সপিয়ারের ভাষা আনহোলি হেস্ট। আমরা এই চুক্তিটা যথেষ্ট প্রথম দিকে যখন নেগোসিয়েশন হয়, এটা ওদের তরফ থেকে, আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে এই বিষয়গুলো গোপনীয়তা রাখা হয়। কেন রাখা হয়? যাতে আমি যে নেগোসিয়েটিং যে পয়েন্ট, সেটা যাতে ইন্দোনেশিয়া না জানে, বা সেইটা যেন ক্যাম্বোডিয়া না জানে, বা ইন্ডিয়া না জানে। ওরা জেনে গেলে তাহলে তো আমার জন্য এটা আমার বিপদের শুনে, তার ইউএস এর জন্য এটা একটা ঝুঁকি তৈরি করে, আমাদের জন্য ঝুঁকি তৈরি করে। তো এই জন্য এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল একটা নর্মই আছে, এবং অনেক সাংবাদিক এগুলোর আপনার গোপনীয় এটা পেলেও অনেক সময় এরা ছাপান না। এই জন্য ছাপান না, এতে তো আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা একদম জলাঞ্জলি যায়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, চুক্তি যেটা হয়েছে সেটা কি ভালো হলো না কি মন্দ, আমি ওই জায়গায় সেটা নিয়ে আমি ওই জায়গায় যাইতেই চাচ্ছি না। আমার প্রশ্ন একটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে বুঝে 9 তারিখে এই চুক্তিটা করলেন, এটার কি কোনো আলাদা সিগনিফিকেন্স আছে কিনা? এটাকে কিন্তু আপনাকে, শফিক ভাইকে, আপনাকে এটা নিয়ে পরিষ্কার করতেই হবে, আজকে হোক, 2 বছর 4 বছর পরে হোক। কারণ ইলেকশনের 3 দিন আগে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম চুক্তি করে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে একটু মনে করে দিতে হবে, আমার একটা প্রশ্ন, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশি একটা কর্তৃপক্ষকে দেওয়া বা মানবিক করিডোরের ব্যবস্থা করা সম্পর্কে, যেটা নিয়ে আপনিও অনেক কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বটেই, সেগুলি করা থেকে কিন্তু এটা করতে পারতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, কিন্তু আসলে করেন নাই। পরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি আমাকে কারেক্ট করেন আমি যদি ভুল হই, যে পরবর্তী সরকার আসুক, তারা যদি ভালো মনে করে আমরা এটা দিয়ে গেলাম, আমরা এটা করলাম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এটা করতেই হলো, অবশ্যই এটার ক্ষেত্রে এটা করতেই হলো, সেইটা কেন? মানে না না, এটাই কারণ আপনার পরবর্তী গভর্নমেন্ট ধরেন যদি আমরা না করতাম, তাহলে পরবর্তী গভর্নমেন্ট এসে আবার নতুন করে নেগোসিয়েশন করা শুরু করতে হতো। সেক্ষেত্রে যদি আমাদের একটা ভয়, আশঙ্কার তো একটা জায়গা তৈরি হয় যে ইউএস আবার তার রেসিপ্রোকাল ট্যারিফ 37% না নিয়ে যায়। তো সেই জন্য এখন যেটা হয়েছে যে আপনি চুক্তিটা হয়েছে, আপনার যদি মনে হয় যে না, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই চুক্তিটা করেছে এতে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হয়েছে, আপনি এটা বাদ দিয়ে দেন। কিন্তু শফিক ভাই, আপনি আমার মেমোরিটা একটু, শফিক ভাই আপনার তো এগুলি খুব ভালো মনে থাকে, আপনি আমার একটু মেমোরিটা রিফ্রেশ করেন তো। 37%-এর কথা তো এখানে আসতেছে না। এই চুক্তি হওয়ার আগে ট্যারিফ ছিল 20%, চুক্তিটা হওয়ার পরে 20%-এ কমে 19% হয়েছে, তাই না? কিন্তু ওইটা 20%টা প্রভিশনাল ছিল। আপনি যদি আমরা নেগোসিয়েশন করে যদি আমরা ফেইলিউর হইতাম, তাহলে সেটা আবার রিভার্ট করে 20% যেত না। এটা মানে আপনি যখন এটা 20% আছে, তখন আপনি নেগোসিয়েশন করতে শুরু করলেন, কইরা এটা 19-এ আনলেন, তাই তো? এই চুক্তি করে। হ্যাঁ, এবং যে চুক্তির মধ্যে, কারণ ওইটা 20%টা টেম্পোরারি ছিল, 20% একটা টেম্পোরারি, ও আমাকে রিলিফ দিয়েছে। আমি যদি তার সাথে চুক্তি যদি আমি না করতাম, আপনি আছেন আর, তাহলে সে 37-এ যেত। আপনি আছেন আর 3 দিন, এই 3 দিনের মধ্যে আমি জানি না শফিক ভাই, এই চুক্তিটার মধ্যে ভালো খারাপের আমি জায়গা দিয়ে আসতেছি না। আপনি কি চুক্তিটা পড়ছেন শফিক ভাই? মানে পরে, আগে, হওয়ার সময়, হওয়ার পরে, বর্তমানে ইউএস ওয়েবসাইট থেকে? আমি পড়েছি। আপনার কাছে চুক্তিটা কেমন লাগছে? ভালো? আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। ঠিকই। আমাদের তো ইউএস এর সাথে আমাদের লেভারেজ গুলো কম। আপনি অন্যান্য অনেক দেশে যে লেভারেজ, আমাদের সেই লেভারেজ খুবই কম। প্লাস আমাদের সাথে ওদের ট্রেড ডেফিসিটটা অনেক হাই। তো ওরা তো ওইটার জন্য বারবার এখানে প্রেসার দিচ্ছিল। তো এইটা আরেকটা জিনিস, এই চুক্তির একটা খুব বড় দিক হচ্ছে যে এর ফলে ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি গার্মেন্টস ইয়েতে পাঠাই, ইউএসএ তে পাঠাই,
তাহলে সেটার জন্য আমার একদম ডিউটি ফ্রি অ্যাক্সেস, Okay. একদম জিরো ডিউটিতে আমি অ্যাক্সেস দিব। যেটা আপনি দেখবেন যে এই জিনিসটাকে হাইলাইট করে ইন্ডিয়ায় প্রচুর রিপোর্ট হয়েছে, তারা দেখতেছে যে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটার না, কারণে ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা, affected হয়েছে। ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা বাদ থাক, তো আপনি মনে করতেছেন যে গার্মেন্টস এর পণ্য আপনি ওদের থেকে সুতা, তুলা এবং অন্যান্য জিনিস কিনে আপনি যদি ওরা করেন তাহলে আপনি টেরিফ ছাড়ার সুবিধাটা পাবেন। আপনি কি একটু অঙ্ক করছেন যে টেরিফ ছাড়ার সুবিধাটাকে আপনি যতটুক পাবেন? বাংলাদেশ সাধারণত মধ্য এশিয়ার দেশগুলি থেকে বা চীন থেকে বা পাকিস্তান থেকে, মধ্য এশিয়ার দেশগুলি থেকে যখন তুলা কিনে তখন এই আমদানি ব্যয় এবং আমদানির টাইমটা কতখানি বাড়বে এবং সেইটার সাথে এই টেরিফটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, যতটুকু টেরিফ ছাড় পাবে? আমরা আমি যেটুক বুঝেছি, আমি অঙ্কটা আমার করছেন মনে কিনা হয়েছে এটা যে বোঝান না, এটা মানে প্লেন এন্ড সিম্পল ম্যাথ। এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস এর জন্য ইটস ফাইন। ওরা যদি আমার প্রোডাক্টে অঙ্কটা করছেন কিনা শফিক ভাই? না, আমি যেটা অঙ্ক করে দেখেছি সেটা হচ্ছে যে এটা যদি আমরা ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি ওদেরকে পাঠাই, আর আমাদের যেহেতু এইখানে আমাদের অলরেডি ইনবিল কিছু ক্যাপাসিটি অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা আমাদের জন্য টু সাম এক্সটেন্ট ইটস এ গেম চেঞ্জার ফর আস, মানে আমাদের স্পেশালি শফিক ভাই, গার্মেন্ট সেক্টরের জন্য। শফিক ভাই, এটা কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট দুইটা প্রপঞ্চ না। একটা হচ্ছে আমাদের জন্য লাভজনক, আরেকটা হচ্ছে টু সাম এক্সটেন্ট লাভজনক। আমরা কি আসলে লাভজনক নাকি টু সাম এক্সটেন্ট লাভজনক? আমি তো মনে করি এই গার্মেন্টস এর ক্ষেত্রে এই যে প্রভিশনটা, এটা খুবই একটা ভালো প্রভিশন। আপনি একটা গার্মেন্টস সেক্টরের একজন যারা এন্টারপ্রেনার, তাদেরকে ডেকে এনে কথা আমি বলতে হয়। ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনাদের সঙ্গে বসে অঙ্কটাও করেছি। আপনাকে এই অঙ্কটা নিয়ে বলবো একদিন। আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে, সেই জন্য এই অঙ্কটা থাক। আমার মনে হয় যে এতদিন এই অঙ্কটা আপনিও করবেন। আর হাওয়েভার আপনি এর মধ্যে মনে করেন যে এই যে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি যন্ত্রাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পণ্য, গরুর মাংস, পোলট্রি, ইন্টারেস্টিং, আমরা যুক্তরাষ্ট্র থেকে পোলট্রি, গরুর মাংস এগুলি কিনবো, তাই না? বাদাম, ফল, গাড়ি, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম। এটা একটা আপনার প্যাকেজ হিসাবে দেখতে হবে যে ওরা চাচ্ছে যে ওদের সাথে যাতে আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা বেলুনিং হচ্ছে সেটা যাতে কমে আসে, এই আলোকে আপনার দেখতে হবে। 15 বছরে 15 বিলিয়ন ডলারের জ্বালানি কিনবো, তাই না? এটা এক্স্যাক্টলি ওই কথাই লেখা আছে কিনা, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় না যে এটা ইটস এ ব্যাড ডিল। আর এটা নিয়ে যারা কথা বলছেন, আমার মনে হয় এটা নিয়ে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, যারা অন্যান্য আরো তো ইউএসএ এরকম 22টা দেশের সাথে সম্ভবত করেছে এরকম সবগুলো এগ্রিমেন্ট নিয়ে, আমার মনে হয় যে এটা বাংলাদেশে এটা যা হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে, এটা আমাদের পলিটিক্যাল কথাবার্তা। শফিক ভাই, আমি যতটুকু ইংরেজি বুঝি, কোনো পলিটিক্যাল কথাবার্তা না, আমি যতটুকু ইংরেজি বুঝি এবং সেটা ইউনাইটেড স্টেটসের একটা ওয়েবসাইট থেকে নেওয়া জায়গা থেকে আমি এটা বলতেছি যে, যেমন ধরেন আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টা বোয়িং কিনবে, তাই না? হ্যাঁ, এয়ারবাসের সাথে তাহলে আর কোনো মানে এটা আর মানে 14টার বেশি বোয়িং তো আসলে কিনতেও পারবে না কত বছরে, এবং দরকারও হবে না। তো সেই ক্ষেত্রে এয়ারবাসের বদলে মার্কিন কোম্পানি হচ্ছে একক অগ্রাধিকার পাবে, এটা হচ্ছে চুক্তি। না, এটা হইতেই পারে। এটা এমন কি, আমরা তো অল থ্রু তো আমরা বোয়িংই ব্যবহার করতেছি। আমরা যদি বোয়িং না হয়ে এয়ারবাস করি তাহলে সেক্ষেত্রে আমার পুরো ব্যাপারটা হলো যে আমরা যখন বোয়িং শফিক ভাই, আমরা বোয়িংও ব্যবহার করি, এয়ারবাসও ব্যবহার করি। বর্তমান ফ্লিটের মধ্যে বোয়িংও আসে, এয়ারবাসও আসে। আমরা যখন একটা জায়গা থেকে একটা জিনিস কিনি তখন ক্রেতা হিসেবে আমার রাইট অনেক বেশি সংকুচিত হয়ে যায়, বা চয়েস যের জন্য মানে অপশন, তাই না? কৃষি খাতে আমরা 3.5 বিলিয়ন ডলারের মতো জিনিস, আমি এটা আর লম্বা করতে চাই না, আমি শুধু আপনাকে একটু শুনেন, আমি একটা উদাহরণ দেই। সাউথ কোরিয়ার অ্যাম্বাসেডর আসছিলেন আমাদের সাথে, প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, এটা তার ফেয়ারওয়েল কল। তো ওইখানে উনি কিন্তু বলতেছিলেন যে শুধু তোমরা না, আমাদের এইখানেও মানে ইউএস যে ট্রেড ডেফিসিট এর জন্য ওরা বোধহয় কত 320 বিলিয়ন ডলার ওরা ওদেরকে কিনতে হবে ইউএস এর থেকে। না, সাউথ কোরিয়ার উদাহরণটা তো, সাউথ কোরিয়ার বাস্তবতাটা আমি জানি না, উনি আইসা কি বলছেন সেটাও জানি না। জাস্ট আমি খালি একটু চট করে, আপনি জাস্ট গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে ওদের কত কিনতে হবে। আমি কয়েকদিন ও বলল যে আমাদের রিজার্ভ
আমি কয়েকদিন ধরে এই চুক্তিটাই একটু পড়তে বুঝতে চেষ্টা করতেছি, এটা শেষ হইলে আমি সাউথ কোরিয়াও নিশ্চয়ই পড়বো। এবং ওরা একটা ইনভেস্টমেন্ট চুক্তিও করেছে ইউএসএ, যার ফলে এই চুক্তির আন্ডারে ওইখানে যে ইউএসএ যে তারা কত বিলিয়ন ডলার জন্য ইনভেস্ট করতে হবে ওদের। ওকে, আমি পড়বো নিশ্চয়ই। তো আমি শুধু এইটু চলে যাই যে বাংলা চুক্তি অনুযায়ী মানে আমেরিকার দেশ না, এরকম দেশ থেকে পারমাণবিক চুল্লি জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য যদি ঝুঁকিপূর্ণ মনে করে। সীমানা ব্যবহারের মানে নন মার্কেটের ক্ষেত্রে সেগুলি বাদ দেওয়া হয়েছে, এইটা ঠিকই আছে তাই না? মানে আমরা আমেরিকা ছাড়া অন্য কারো কাছে সাথে পারমাণবিক চুল্লি জ্বালানি সমৃদ্ধ বা ইউরেনিয়াম কেন কিনতে যাব? আমরা তো ইয়ের সাথে তো কিনছি অলরেডি, আমরা রাশিয়ার থেকে নিচ্ছি না। এই চুক্তির এটা তো আর বন্ধ দেখাচ্ছে না, এটা আর বন্ধ দেখাবে না, তাই তো? আর লাস্ট এটার বন্ধ হবে না। আমার যেটা মনে হয় কি শুনেন, এইগুলো নিয়ে অনেকে যারা আমজনতার কথা না শুনে, আমার মনে হয় যে আমাদের এখানে তো বড় থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, তারা এসে এটা পুরো একটু ইনভেস্টিগেট করে দেখবে। ভাই ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করবে, শফিক ভাই ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করবে, কিন্তু আমার প্রশ্ন এবং ওদের পরামর্শের আলোকে এই গভর্নমেন্ট ডিসিশনও নিতে পারবে আমার যে না ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টরা এটা বলছেন। শফিক ভাই আমি একটা কথা বলি যে জনতার কথা শুনে আমি আপনাকে প্রশ্নটা করতেছি না, আসলে আমি প্রশ্ন করতেছি কারণ গত 20 দিন 25 দিন 30 দিন বা ধরেন 9 তারিখে 9 ফেব্রুয়ারি এটা স্বাক্ষর হওয়ার পর থেকে আমি চেষ্টা করতেছিলাম যে এটা কেন আসলে সরকার করবে, এটা একটু বুঝে দেখি। যতটুকু বুঝতেছি না অগ্রজ হিসাবে ততটুকু আপনাকে জিজ্ঞেস করতেছি। লাস্ট, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ, মানে এরকমই তো হয় বাংলাটা, পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। ইজ ইট সো? আমরা কেউ এরকম করছি না। আমরা যদি আজকে যদি ইউএস বলে যে ইরানের তেল তুমি আনতে পারবো না, আমরা কি আনতে পারতেছি? আপনি পারতেছেন? ইউএস যদি বলে রাশিয়ার গম তুমি আনতে পারবা না, আমি পারবো? এটা ইন্ডিয়া পারবে? আমি তো এই চুক্তি মানে এই চুক্তি হওয়ার আগেও পারতাম না, এই চুক্তি হওয়ার আগেও পারতাম না, তাহলে এই চুক্তি হওয়ার পরেও পারবো না। এইটা ইউএস ইজ সাচ এ বিগ মার্কেট, মানে ওরা আপনার ওই মার্কেটের বাস্তবতা, ওরা যা কিছু ওইটার মার্কেটের বাস্তব আপনি শুনেন, আপনার তো বাস্তবতা মানতে হবে। ওকে, বাস্তবতা এটা ইউএস, আমি তো আমার চেয়ে ইয়ের ইকোনমি অ্যাটলিস্ট 10 টাইমস বিগার, 10 টাইমস না 8 টাইমস বিগার ইন্ডিয়ার। সে ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস নেশন, সেই তো দেখেন না, তার সাথে যে ইয়ে হচ্ছে সেটা দেখেন না। মানে আমি একটু বোঝার জন্য যে মানে আমরা এই চুক্তিটা না করলেও ওর কথা শুনেই তো আমাদের চলতে হইতো, তাই না? আমরা এই চুক্তি না করলে আমাদের পুরো পণ্য ওদের ওইখানে যাইতে 37% আমার ট্যারিফ দিতে হতো, এটা হলো মূল কথা। আমার মনে হয় শফিক ভাই আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম আমরা আসলে 20-এ দাঁড়াইছিলাম, 37-এর গল্পটা একটা আলাদা গল্প। না 20টা, এবং তারপরে হচ্ছে যে ট্যারিফ নিয়ে আপনি বুঝতে ভুল করেছেন। না আমি বুঝতে ভুল করি নাই, আমি বুঝতে ভুল করি নাই। কেন ভুল করি নাই? এরপরে যে বাড়তি ট্যারিফটা সেটা আবার সুপ্রিম কোর্টও বাতিল হয়েছে, কারণ বাংলাদেশে ট্যারিফ দেওয়া, বাংলাদেশের সাথে ইউএস কম দামে কাপড় সেলাই নিয়ে সেটা কিন্তু বাংলাদেশের জন্য পুরোপুরি শুধু দান ছত্র খুলে বসা না, ওরও লাভ আছে, ওর কাপড় চোপড়েরও হিসাব আছে, ওরও লবিং আছে যে ও কয় টাকা দিয়ে বেচতে পারবে বাংলাদেশ থেকে 37% ট্যারিফ দিলে, এটা ওরও হিসাব আছে। কিন্তু মানে এত সহজ না শফিক। শুনেন, এই চুক্তিটা তো বাংলাদেশের একার সাথে করে না, অনেকগুলো দেশের সাথে আর করে না। এই চুক্তিটা বাংলাদেশের সাথে চুক্তি, এই চুক্তিটা বাংলাদেশের সাথে চুক্তি। এই জন্যই আমি বললাম আপনি একটা ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টকে নিয়ে আসেন যে অন্যান্য চুক্তিগুলো শুনেন, অন্যান্য চুক্তিও সে দেখেছে, দেখার পরে আপনি এই আলাপটা তুলেন যে শুধু বাংলাদেশের। এটা তো আপনার ওয়ে অফ টেলিং মি যে ইউ আর নট সামওয়ান যার সাথে আমি এটা নিয়ে কথা বলবো, তাই তো? কিন্তু আমি আপনার কথা দিতেছি, আমি আপনার কথা দিতেছি এই চুক্তিটার পাশাপাশি মালয়েশিয়ার সাথে যেটা চুক্তি করছে এইটাও আমার একটু দেখার সুযোগ হয়েছিল, ইন্টারন্যাশনাল চুক্তিগুলি কিভাবে হয় এবং হওয়ার পরিপ্রেক্ষিত কিভাবে তৈরি হয় সেটাও আমার একটু দেখার সুযোগ হয়েছে, এবং এটা আমার কাছে খুবই অবাক করছে শফিক ভাই। যাই হোক, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। মালয়েশিয়ার বিষয়ে একটা জিনিস আপনাকে বলি, মালয়েশিয়ায় ইউএস কোম্পানিগুলো বোধহয় $200-300 বিলিয়ন তার ইনভেস্টমেন্টই আছে। তারা মালয়েশিয়ায় একটা বিগ একটা যে সেমিকন্ডাক্টর মানে চিপের যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগেস্ট ইনভেস্টর হচ্ছে
ইউএসএ নিজে, আপনি একটু গুগল করে দেখেন। জি জি তো অবভিয়াসলি যখন মালয়েশিয়ার সাথে যখন যে সে চুক্তিটা করবে, তখন তো তার এই জিনিসগুলো, বিকজ তার দেশের কোম্পানি তো এখানে আছে। না না আর আমি বাংলাদেশে ঠিক আছে ইউএস এর শফিক, কোম্পানির কয় কয় বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। ওকে শফিক ফেয়ার এনাফ। আমরা আসলে আমি চেষ্টা করব যে একজন যিনি আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ তার সঙ্গেও আপনার সাথে একটু কথা বলানো যায় কিনা, বা বাণিজ্য না, আমার মন্ত্রী সাথে না, আপনি বাণিজ্য বলেন। মন্ত্রীর সঙ্গে আমার মনে হয় বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় কিনা, আমি এটা চেষ্টা করব যে বাণিজ্য মন্ত্রী যদি আপনি আমাদের সঙ্গে- আমার মনে হয় যে ইউএস ট্রেড যারা ভালো বুঝেন, রেসিপ্রোকাল ট্যারিফের যেটা ভালো বুঝেন, আপনি আনলে আমরাও এনলাইটেন্ড হই। এটা Trust you এমন me, না যে trust you me, সবাই। ইউএস হ্যাঁ। ট্রেড নিয়ে আমি আপনাকে বলতেছি, ইউএস ট্রেড নিয়ে ব্লুমবার্গ বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, ফিনান্সিয়াল এক্সপ্রেস বলেন, তারা কেউই কিন্তু কখনো ইউএস ট্রেড নিয়ে কোনো ধরনের অর্থনৈতিক উপসংহারে আসতে পারে না, যেটা এই কারণে হয়েছে, এটা ভালো হয়েছে খারাপ হয়েছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকার সকল ফিনান্সিয়াল ডিসিশন হচ্ছে পলিটিক্যাল ডিসিশন, এবং সেইটা হচ্ছে যে পারসেপশন ইজ রিয়েলিটি। সুতরাং যাই হোক, আমি আমার এই কথার তো একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট হিসাব বলুক, সেটাই ভালো। আপনার প্রস্তাবটা ঠিক আছে। আমি পরবর্তী প্রসঙ্গে যাই মানে শফিক ভাই, সেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ইন্টারভিউ করতেছিলাম, তখন তিনি আমাদেরকে একটা কথা বললেন। সেই কথাটা হচ্ছে এরকম যে নির্বাচনী নিরাপত্তা বিষয়ক কোনো কমিটিতে না থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেই ডক্টর খলিল, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, যিনি তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে এসব কমিটির মিটিংয়ে আসতে শুরু করেন। এসপি বদলি, ডিসি বদলিতে তিনি ভূমিকা রাখতে শুরু করেন। দায়িত্ব ছাড়া পর একজন উপদেষ্টাকে আমরা এরকম, মানে একজন উপদেষ্টা এরকমও বলছেন যে উগ্রবাদীরা যাতে ভোটে জিতে ক্ষমতায় আসতে না পারে সেদিকেও তাদের নজর ছিল। শফিক ভাই, এই বক্তব্যটাকে আপনি আসলে কীভাবে দেখেন? আমি যে উপদেষ্টার নাম আমি বলতে পারতেছি না, সেই উপদেষ্টার কথা বাদ যাক, ডিসি এসপি কে হবে ইলেকশনের আগে সেই কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে ডক্টর খলিলুর রহমান এসে এগুলি ঠিক করেছেন? না, উনি একা ঠিক করবেন কেন? এটা কি বললেন? কথা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আর এই যে আমাদের যে ইলেকশনটা আসলে এটা একটা বিগ, এটা যেমন পলিটিক্যাল ইস্যু, এটা একটা বড় ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। তো অবভিয়াসলি তো ওনার তো মানে বড় যখন মিটিং গুলো হয়, এখানে তো সবাই থাকেন, উনিও ছিলেন। এটা তো এমন না যে উনি একমাত্র ছিলেন আর কেউ ছিল না, তা তো না। অনেকেই ছিলেন, যারা যারা এটার সাথে সম্পর্কিত সবাই ছিলেন। সবাই যদি থাকেন তাহলে কি আপনারা সরকার থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্তে বিএনপিকে ক্ষমতায় আনানো যায় বা 2/3 বেশি আসনে জেতানো যায়, অর্থাৎ যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে গিয়েছিল? এটা তো ডাহা একটা মিথ্যা। এটা কেমনে হয়? আমরা একটা, আমাদের প্রফেসর ইউনূস প্রথম থেকেই তার ডিটারমিনেশন ছিল যে জাতিকে একটা খুব ভালো ইলেকশন উনি উপহার দিবেন, যেটা ফেয়ার, যেটা সেই জন্য আলোকে দেখেন উনি পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশকেই, বড় বড় দেশকে অ্যাপ্রোচ করা হয়েছে তারা যাতে ইলেকশন মনিটর পাঠায়। এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সাধারণত কোনো দেশে তেমন একটা পাঠাইতে চায় না, তারা ওদের লার্জেস্ট টিমকে পাঠিয়েছে। তো এই পুরো ইলেকশনের আয়োজনটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ ছিল, ইলেকশনটা স্বচ্ছ ছিল। এবং কালকে না পরশু দেখেন নেত্র নিউজ, তারা 8,000 লোকের কে করেছিল, 8,000 তারা ডেটা নিয়েছে। তো তারা, আপনি দেখেন সবাই ভার্ডিক্ট, ইটস এ ফেয়ার, ফ্রি, ফেয়ার ইলেকশন, এ টু জেড। এখন এই যে ধরনের কথা কে বলে আমি জানি না। আমি আপনার একটু মনে করে দিবা কে বলে। সাবেক একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যাকে আপনি খুবই, মানে আমি স্নেহ বলবো না, মানে একটু খুবই রেসপেক্ট করেন, খুবই আপনি তাকে, জনাব মাহফুজ আলম বলছেন নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করবেন না। নির্বাচনের বাটোয়ারার প্রসঙ্গ তিনি বলছেন যে এটি একটা ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে। উনি যেটা বলেছেন সেটা আমি মানে খুবই দুঃখজনক। এটা আমার মনে হয় না বলা ঠিক হয়েছে। এই চেয়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ইলেকশন কবে হয়েছে আমার মনে নাই। আমি নিজে একজন সাংবাদিক ছিলাম এবং আমি খুব ক্লোজলি এটা দেখেছি, এবং আমি দেখেছি যে আমাদের গভর্নমেন্ট কতটা সিনসিয়ার ছিল। আপনারা যে কোনো বিচারে, যে কোনো ইয়ের থেকে আপনারা এই ইলেকশনটা দেখেন,
এর চেয়ে ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশের হিস্ট্রিতে হয় না। এই যে আমি যে ধরে আছি এখনো আমার এই যে দেখেন এই ইয়ের কালো দাগটা এখনো আছে, ইভেন যে মানে প্রত্যেকটা কাজে খুব সুষ্ঠুভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব সুচারুভাবে করা হয়েছে। প্রফেসর ইউনূস যখন লাস্ট, আমার মনে হয় যে উনি লাস্ট ভিজিট করলেন ইউএনএ, তারপরে এসে উনি বললেন যে নো মোর ভিজিট, পুরো সমস্ত এনার্জি, সমস্ত মিটিং, সমস্ত ইয়ে হচ্ছে একটা সুন্দর ইলেকশন, এবং দেখেন উনি সেইটা ডেলিভার দিয়েছেন। সমস্ত এনার্জি একটা সুন্দর ইলেকশনের ক্ষেত্রে দেওয়ার জন্য তিনি সমস্ত এনার্জি দিয়েছিলেন, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কোনো প্রেফারেন্স ছিল যে কোনো উগ্রবাদী সরকার ক্ষমতায় না আসুক? কারণ জনাব মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হক, উনাকে যখন আমি ইন্টারভিউ করতেছিলাম উনিও কিন্তু আমাকে এরকম বলেছিলেন যে তাকে আসলে সিস্টেম করে হারানো হয়েছে। উনি তো কোর্টে যেতে পারেন, যে উনি ওনার কেসটা প্রেজেন্ট করেন যে ওনাকে কিভাবে সিস্টেম করিয়েছে। এটা তো উনি, ওনার যদি কোনো এভিডেন্স থাকে যে ওনাকে এটা করা হয়েছে, হি ক্যান গো টু এ কোর্ট। আমরা তো বলছি যে আমরা একদম সুষ্ঠু, চরমভাবে সুষ্ঠু রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গায় প্রফেসর ইউনূস একটা ইঞ্চিও কোথাও ছাড় দেননি। আচ্ছা, এই সিরিজের শেষ প্রশ্ন, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বিএনপি সরকার যখন ক্ষমতা যায় সবাইকে সারপ্রাইজ করে তিনি পতাকা সহ গাড়িতেই আবার মানে পতাকা সহ গাড়িতে গেলেন, ওইখান থেকে পতাকা সহ গাড়িতেই ফিরলেন। এইটাকে কি আপনার কোনো মানে মনে হয় যে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান আসলে বিএনপির লোক ছিলেন, আপনাদের প্রভাবিত করতে চেষ্টা করেছেন, নাকি কি মনে হয় আপনাদের? মানে এটা তো খুব স্বাভাবিক না আসলে, তত্ত্বাবধায়ক সরকারের একজন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, তিনি একটা দলীয় গভর্নমেন্ট এবং যার মানে পদত্যাগ চেয়েছিল সরকারটা, এটা তো খুব স্বাভাবিক না মনে হয় নাকি? এটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন, বাট এমন হইতে পারে তারা দেখেছেন যে উনি ভেরি মাচ কম্পিটেন্ট, ওনাদের লাগবে হয়তো। ওনারা যে যাকে ফরেন মিনিস্টার হিসেবে ভাবতেছিলেন, ওনারা মনে হচ্ছেন যে না, ওনার থেকে যাকে চিন্তা করছেন তার থেকে ইনি কম্পিটেন্ট হবেন। আর যেহেতু লেগাসি ইস্যুগুলো উনি অলরেডি জানেন, এটা ওনার জন্য, ওদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। তো এটা তো অনেক জায়গায় হয়। আপনি ইউএসএ, আপনাকে আমি বলি, আপনি ইউএসএ আপনি দেখবেন ওদের অনেক সময় ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেন বা ওদের ইভেন ডিফেন্স মিনিস্টার বলেন, বলেন, এদের অনেকে, যেটা ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, অনেক সময় রিপাবলিকানরা এসেও তাকে রেখে দেয়। আমি নামটা আমি আপনাদের বলি, আপনি হয়তো বিচ্ছিন্ন উদাহরণ দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের মতো দেশের কাছে যে কয়টা জায়গা খুবই সিগনিফিকেন্ট, তার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা একটা, পররাষ্ট্রমন্ত্রী একটা, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট থেকে যাচ্ছেন। এইটা কি আসলে মনে করার কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়াতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্ক কষাতে জনাব তারেক রহমান প্রেসিডেন্ট হতে পারলেন বা প্রধানমন্ত্রী হতে পারলেন, সরি, সরকার প্রধান হতে পারলেন? না, এটা কোনো কথা হলো? এটা একদমই মানে কথা হলো, ঠিক হয়তো হলো না আর কি, মানে আমি কথাটা, না এটা বানোয়ার কথা, এটা বানোয়ার কথা, না এটা একটা বানোয়ার। উনি চাচ্ছিলেন, উনি অল থ্রু উনি মনে করতেন যে বাংলাদেশের ডেমোক্রেসির সবচেয়ে বিগেস্ট দুর্বলতা হচ্ছে যে আমরা ভালো ইলেকশন করতে পারছি না। তো উনি ওনার পুরো সব সময় উনি সিরিয়াস ছিলেন যাতে একটা ভালো ইলেকশন হয়। বিএনপি জিতেছে, আর বিএনপির লিডার যেহেতু তারেক রহমান, সেই যেহেতু উনি প্রাইম মিনিস্টার হয়েছেন। ওকে, না ঠিক আছে, বিএনপি জেতাটাই আমি প্রশ্ন করতে চাইছিলাম। যাক, আমি পরবর্তী প্রসঙ্গে আসি, সেইটা হচ্ছে যে একটু দেখে নেই, সেটি হচ্ছে প্রশ্ন 6। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে মানে আপনি নিশ্চয়ই, মানে আপনাকে আমরা সোশ্যাল মিডিয়ামে অনেক সক্রিয় দেখি, আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেন, আপনার মতামত আমরা অনেক কিছুতে পাই, কিন্তু অনেকে এই প্রশ্নটা বা এই ব্যাপারটা নিয়ে অনেকে আপনার কাছ থেকে মতামত আশা করে, সেটা হচ্ছে হামের প্রাদুর্ভাব, টিকা, শিশু মৃত্যু ইত্যাদি। সর্বশেষ আমরা মানে লাশ চাদরে ঢেকে একজন বাবা যাচ্ছেন, সেটা নিয়েও আমরা এটা বললাম। আমার প্রশ্ন যে হামের টিকা কেনার ক্ষেত্রে একটা গাফলতি হয়েছে,
সেটাকে যদি আমি গাফলতি বলি গাফলতি, সেটাকে যদি আমি সিদ্ধান্ত বলি সিদ্ধান্ত, যে আমরা এইভাবে টিকাটা না কিনে অন্যভাবে কিনবো, আমরা এইভাবে সংগ্রহ না করে অন্যভাবে সংগ্রহ করব। আপনি কি মনে করেন যে এটাতে আসলে কোনো মানে গাফলতি হয়েছিল, নাকি এইটা আমরা স্বাস্থ্য উপদেষ্টার গাফলতি দেখব, নাকি কারো গাফলতি ছিল না, ইট ওয়াজ ওকে টিকা নিয়ে যেটা হয়েছে? না, আমার টিকা আমি নিয়ে প্রশ্নটা শেষ করি যে আমার কাছে মনে হয়েছে যে টিকা নিয়ে যেটা হয়েছে, মানে পর্যাপ্ত টিকা দেওয়া হয় নাই, টিকার কাছে পৌঁছানো হয় নাই, এবং স্বাস্থ্য খাতে স্থবিরতা, এর জন্য সিঙ্গেল হ্যান্ডেডলি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বিষয়ে দায় নিতে হবে, বিশেষ করে নূরজাহান বেগমকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই হচ্ছে প্রশ্ন, আপনাকে একটু মন্তব্য শুনতে চাই। না, আমার যেটা মনে হয় যে এটা নিয়ে যতটা না সিরিয়াস জার্নালিজম হওয়ার কথা ছিল সেটা হয় নাই। যেটা হয়েছে যে কাদা ছোড়াছুড়ি হয়েছে। আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট যা কাজ করেছে সেটা আপনার খুবই ট্রান্সপারেন্ট ছিল। এই যে আপনার ওনারা কবে টিকার জন্য চিঠি লিখেছেন গাভির কাছে, কবে ইউনিসেফকে বলেছেন, সবই তো আছে। এটা ওই গাভিকেও আপনি নিজেও জিজ্ঞেস করতে পারেন, ইউনিসেফকে জিজ্ঞেস করতে পারলেন কবে টিকার প্রথম চালান এসছে, তারা কিভাবে টিকা দিলেন। আমি সরাসরি প্রশ্ন করি, আমি এইটা নিয়েও গত কয়েকদিন ধরে পড়তেছিলাম, আমি সরাসরি প্রশ্ন করি, যে জার্গন বলে তো লাভ নাই, সরাসরি প্রশ্ন করি। টিকা যেভাবে আসতেছিল আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় একইভাবে টিকার মজুদ আসছে, সব ধরনের টিকার, হামের টিকা সহ কেনা হয়েছে একই টিকার বিষয়ে। টিকার পুরো বিষয়টা আমি আপনাকে বলতে পারি, আপনি সাইদুর রহমান সাহেবের সাথে কথা বলতে পারেন। উনি আমাদের সময় প্রতিমন্ত্রী পর্যায়ে ছিলেন। উনি আপনাকে আরো ডিটেলস উনি বলতে পারবেন। আমি যেটা জানি যে উনারা আমি যখন কথা বলেছি, ওনারা বলেছেন যে উনারা এমন কোনো গাফিলতি করেন নাই। এমন কোনো অল্প গাফিলতি কি করেছেন না, একদম ঠিকই করেছেন, মানে উনার কথা না, মানে ওনারা বলে বলছেন যেটা 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 করা হয়েছে, যেটা যেই কাজগুলো করার দরকার সেই কাজগুলো ওনারা করেছেন। এটা ওনারা 100%। আপনার যদি আরো যদি জানতে চান আপনি ওনার সাথে কথা বলতে পারেন। সাইদুর রহমান উনি পিজি এই যে মেডিকেল যে ইউনিভার্সিটির উনি ভিসি ছিলেন, ঠিক না? উনি তো এই ইম্পর্টেন্স গুলো জানেন, ইপিআই এর ক্যাম্পেইন, ইপিআই এটা করা, এটা তো উনি জানেন। শফিক ভাই, তো ওনাকে ডাকতেই পারেন। রাইট শফিক ভাই, মানে ঘটনা হইতেছে যে আজকে থেকে না তো 30 বছর আগে থেকে আপনি আমাদের সবার জন্যই, মানে আমার সাংবাদিকতা 30 বছরের কাছাকাছি হয়েছে, যে আপনি সবার জন্যই একটা ভালো রেফারেন্স, মানে কার কাছে রেফারেন্স গেলে বা ভালো রেফারেন্স পাবো বা কার কাছে জিজ্ঞেস করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনি বলতেই পারেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে আপনি কি মনে করতেছেন যে স্বাস্থ্য ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা অন্তর্বর্তীকালীন সরকার স্ল্যাশ গাফিলতি স্ল্যাশ এক ধরনের অকর্মণ্যহীনতা অথবা সিদ্ধান্তহীনতা, এগুলিতে এই সরকার ছিল, মানে অন্তর্বর্তী সরকার ছিল কিনা? আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, এনে আপনি আপনার কাছে দেখেন। আমি তো চিফ অ্যাডভাইজার অফিসকে রিপ্রেজেন্ট করেছি, তো ওনাদের সাথে আমার যে এখন কথা হয়েছে ওনারা আমাকে ওইটা বলেছেন। আমি একটু আগে বললাম আপনাকে, ওনারা আপনাকে বলেছেন যে মানে আরো মাইক্রো লেভেলে যদি মাইক্রো লেভেলে আপনি জানতে চান, আপনি ইউ আর ফ্রি। আমি পারলে আমি ওনাকে বলতেই পারি যে খালেদ মহিউদ্দিন, না সেটা বললে ভালোই হবে, ইন্টারভিউ নিয়ে আপনি কথা হবে, সেটা আপনি ওনার সাথে কথা বলেন, সেটা বললে খারাপ হবে না। ডিপ স্টেট ব্যাপারটা কি শফিক ভাই? ডিপ স্টেট চেয়েছিল 2029 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন, তো আমরা অনেক সময় শুনছিলাম যে ডিপ স্টেট মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক লম্বা সময় থাকা দরকার, থাকলে আরো ভালো হইতো। এই ডিপ স্টেটটা কারা আসলে শফিক ভাই, যারা অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত চেয়েছিল? এই যারা কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না তারা এগুলো বানায়, যে ডিপ স্টেট স্টেট। আমি আমার সময় ডিপ স্টেট বলে কিছু দেখি নাই, সরি। 18 মাসে এই 18 মাসে পুরোপুরি ডিসিশন মেন ক্যাবিনেট নিয়েছেন, এবং আমি যথাসময় সেটা সবাইকে জানিয়েছি। এই গভর্নমেন্ট যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল তার ডিসিশন গুলো। আর ইলেকশনের ব্যাপারে তারা প্রথম থেকেই বলছেন ইলেকশন কখন হবে,
এই ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি আমরা রাখি নাই। আমি বোধহয় এটা নিয়ে কতবার যে বলেছি, যতবার আমাকে ইয়েতে প্রশ্ন করা হয়েছে আমি বারবার বলেছি যে কবে এই ইলেকশন হবে, এটাও বলেছি যে পৃথিবীর কারো সাধ্য নাই এই ইলেকশনকে ডিলে না, করা। সেইটা আপনি বলছেন, কিন্তু ওই যে ডিপ স্টেটের প্রসঙ্গে আমি হঠাৎ করে আমাদের দর্শকদের মন্তব্য দেখতেছিলাম যে উনার নাম খায়রুল বাশার, উনি একটা কথা বলেছেন, আমার চোখে এটা পড়ে না, আমি উনার মন্তব্যটা একটু পড়ে শোনাই। উনি বলতেছেন, ভাই প্রশ্ন, নির্বাচনের দিন উনি একটি টম গল্প প্রকাশ করেছিলেন, এইটাই উনি ডিপ স্টেট, ওইটাতে উনি মানে উনার কথা আর কি, এইটাতে ডিপ স্টেটের কথা ছিল, উনার কাছে প্রশ্ন উনি কি বিশ্বাস করে দেশে ডিপ স্টেট আছে? আপনি একটা কোনো টম গল্পে ডিপ স্টেটের কথা বলেছিলেন, মানে আপনার যে টম? আমার মনে পড়ে না, আমার মনে পড়ে না। আমি মনে করি যে খুব ভালো ইলেকশন হয়েছে। আমাদের সমস্ত সরকার যারা যারা ইলেকশন আয়োজনের সাথে জড়িত সবাই একই সুরে কথা বলেছেন। তারা খুবই ডিটারমাইন্ড ছিলেন দেশকে একটা ভালো ইলেকশন দিবেন এবং খুব দ্রুততম সময় দিবেন, সেই কাজটা ওনারা করেছেন। আপনাদের, আমরা শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই মানে ক্যাবিনেট বৈঠকে উনার সাথে কথা বলে অনেকেই খুবই উজ্জীবিত হতেন, অনেকে। উনার কি কোনো রিপোর্ট কার্ড সিস্টেম ছিল, যে বা পারফরমেন্স ইভ্যালুয়েশনের কি কোনো সিস্টেম ছিল? উনার কোন উপদেষ্টারা ভালো করতেছেন, কোন উপদেষ্টারা ভালো করতেছেন, সেক্ষেত্রে কি আমরা জানতে পারি যে অ্যাকর্ডিং টু মিস্টার ইউনূস উনার টপ 3 পারফর্মার বা ওয়ার্স্ট 3 পারফর্মার কে? এগুলি নিয়ে আলোচনা হয় দেখি আর কি, সেই জন্য জানতে চাইতেছি। এটা বাইরে মুখরোচক আলোচনা হতে পারে, বাট দেখেন যারা অ্যাডভাইজার তারাও তো আমাদের সমাজের নেতৃস্থানীয় লোক, তারা রেসপেক্টেড পারসন, তাদেরকে সেইভাবেই আনা হয়েছে এবং তারা দে ডিড দ্যাট জব ওয়েল। আমি তো মনে করি সমস্ত অ্যাডভাইজাররাই ভালো করেছেন। আর এটা তো উনি প্রফেসর উনি ইয়েতে ক্যাবিনেট মিটিং গুলোয় উনি চেতেন যে সবাই ডিবেটে অংশগ্রহণ করুক, একটা বড় ইস্যু আসলে সবাই জন্য কন্ট্রিবিউট করে, সবাই জন্য তার অভিজ্ঞতা, তার আন্ডারস্ট্যান্ডিংটা তুলে ধরে একটা বিষয়। এবং এতে যেটা হয়েছে, আমি যেটা পেয়েছি যে খুব লাইভলি ডিবেট হতো, কোনো দিন 2, 3, 4 ঘন্টা ডিবেট হয়েছে এই বিষয়টা আমরা কেন করব না, এটার ভালো দিকটা কি, খারাপ দিকটা কি। উনি এই ডিবেটটারে উনি চেতেন যাতে সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান যাতে ডিবেটে অংশগ্রহণ করে, সবার মতামতটা যাতে প্রতিফলিত হয়, একটা ট্রু ক্যাবিনেটে যেটা হয় আর কি। এইটা কি পসিবল শফিক ভাই? আমরা এই ক্ষমতা থেকে যাওয়ার পরে কথা ছিল যে প্রফেসর আসিফ নজরুল আমার সঙ্গে কথা বলবেন, কেন জানি উনি আমার সঙ্গে কথা না বলে, মানে আমার সঙ্গে পরে কথা বলবেন বলে বিবিসির সঙ্গে কথা বললেন। যাই হোক, হাওয়েভার প্রফেসর আসিফ নজরুল বললেন যে স্পেসিফিক আবারও চুক্তির প্রসঙ্গে যাইতে হয় বা অন্য প্রসঙ্গে তিনি জানতেন না বা তাদের সঙ্গে এই আলোচনাটা করা হয় না। ইজ ইট পসিবল যে মানে ক্যাবিনেটের একজন মেম্বারকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য সময় আমরা এরকম শুনতাম, শেখ হাসিনার সময় আমরা এরকম অনেক শুনছি যে অনেক মন্ত্রীরা আমাদের বলছেন ভাই কোথা থেকে কি হয় জানি না, আপনিও নিশ্চয়ই শুনছেন অনেক রকম যে কোথা থেকে কি হয় ওনার কাছে এরকম কিছু একটা ছিল। কারণ প্রফেসর আসিফ নজরুলকে আমি বলতে শুনলাম যে উনি জানতেন না এই সিদ্ধান্তের ব্যাপারে আমেরিকার চুক্তির প্রসঙ্গে। এটা তো দেখেন, এই আমেরিকান চুক্তিটা তো যারা ট্রেড নেগোসিয়েটর টিম ছিল তারা করেছেন, কমার্স অ্যাডভাইজার ছিলেন, আপনি বলেছেন যে ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, অটুক পর্যন্ত। ওই একটা জিনিস যখন অ্যাপ্রুভালের পর্যায়ে যায় তখন তো এটা সবার জন্য, এটা তো একটা ইস্টাবলিশড নর্ম, এটা হচ্ছে রুলস অফ বিজনেসে হচ্ছে যে এটা ক্যাবিনেটে আসবে, এসে তারপরে ইয়ে হবে। এপ্রুভ হওয়ার পরেও কি মানে সিদ্ধান্তগুলি নিয়ে অন্য কারোর সাথে আলাদা আলাদা করে আলাপ আলোচনা হইতো, যে মানে এই গ্রুপের সাথে? না, অ্যাপ্রুভ হওয়ার পরে তো আর এটা আলোচনার তো কিছু নাই। তো প্রফেসর আসিফ নজরুল কেন বললেন যে তিনি জানতেন না? প্রফেসর আসিফ নজরুল কেন বললেন যে তিনি জানতেন না? না, যেহেতু উনি ট্রেড নেগোসিয়েটিং টিমের পার্ট ছিলেন না, সেই জন্য উনি তো এই ট্রেড নেগোসিয়েটিং টিমেরই পার্ট। মানে ক্যাবিনেটে এপ্রুভ হওয়ার পরে কোন ধরনের সিদ্ধান্তের বিচ্যুতি বা সিদ্ধান্তের প্রসার নিয়ে সেই টিমের সাথে বা সেই উপদলের সাথে আলাপ আলোচনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আমি যেটা আমি ওনার কথায় যেটা বলেছি, উনি আসলে আরো ডিটেল হয়তো বা ইনফরমেশন এক্সেস চাচ্ছিলেন বা এই ধরনের কথা, বাট সোফার আমি মনে করি যে এটা যেটা ইস্টাবলিশ নর্ম সেটাই বজায় রাখা হয়েছে। একটা ট্রেড নেগোসিয়েটিং টিম করা হয়েছে শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে, সেখানে লিড নেগোসিয়েটর ছিলেন ডক্টর খলিলুর রহমান, আমাদের কমার্স সেক্রেটারি মাহবুবুর রহমান, উনি আনফরচুনেটলি কিছুদিন আগে মারা গেছেন। এর মধ্যে 4-5 জনের টিম ছিলেন, তারা এটা পুরোটা দেখেছেন।
অল থ্রু। শোয়েব ভাই, একটু বেশি তত্ত্ব কথা আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, একটু হালকা কথা বলি। ডক্টর আচ্ছা। মোহাম্মদ খলিলুর রহমানকে কি আসলে জনাব তারেক রহমানকে গিলতে হয়েছে? যে সে গল্পটা হচ্ছে এরকম, আমেরিকা বা ভারত বা দুইজনই তারেক সাহেবকে বলছে তুমি যদি ক্ষমতায় আসতে চাও বা থাকতে চাও তাহলে তোমাকে দুইটা ডিল করতে হবে। একটা ডিল করতে হবে জনাব মোহাম্মদ ইউনূসের সাথে, যেটা লন্ডনে গিয়ে হয়েছে। আরেকটা ডিল করতে হবে খলিল সাহেবকে তোমার দলে নিতে হবে বা তোমার মন্ত্রণালয় নিতে হবে, সরকার চালাতে দিতে হবে। খলিল সাহেব হচ্ছে আমাদের প্রতিনিধি, যিনি তোমার হয়ে কাজ করবেন। ব্যাপারটা কি এরকম? এটা তো একটা স্পেকুলেশনের কথা বলেন, বাট আমি খুব কাছের থেকে ডক্টর খলিলকে দেখেছি এবং আমি মনে করি উনি যে মানে ব্রিলিয়ান্ট একটা মাইন্ড, ট্যালেন্টেড ডিপ্লোম্যাট, আমাদের খুব রেয়ার, আমি ওনার মতো ট্যালেন্টেড লোক আমি খুব কম দেখেছি। ইজ এ ফ্যান্টাস্টিক মাইন্ড, আই ক্যান টেল ইউ। না আচ্ছা শফিক ভাই, এবং একটু আমাদের পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে একটু টেনশন রিলিফ করে একটু গল্পের জন্য বলি। যেই চুক্তিটা খলিল সাহেব এবং বশির সাহেব মিলে কইরা আসলো, এটার মধ্যে আপনি ব্রিলিয়েন্স কি দেখলেন? আমেরিকা কইছে যে 14টা-15টা জিনিস আমার দরকার, আমি তোমার চেয়ে বড় 100 গুণ, তুমি পারলে করো, নাহলে তোমার গার্মেন্টস ব্যবসা করে দেবো। এর মধ্যে এই ইয়েস কইতে বুদ্ধিটা কি লাগে? এটা আপনি তো আপনার জায়গা থেকে এটাকে বলতেছেন, যারা আমি বিশ্বাস করেন, বিশ্বাস করেন শফিক ভাই, আমি এইটা 32 পৃষ্ঠা পইরাও আমি বুঝি নাই যে এটার মধ্যে একটা বাড়তি শব্দ বাংলাদেশের পক্ষে খলিল সাহেব বশির সাহেব ঢুকাতে পারছে কিনা, এবং কি এক্সেলেন্স উনি দেখাইলো শফিক ভাই, কি এক্সেলেন্স শফিক ভাই দেখাইলো উনি, আমি বুঝলামই না। আপনি তো ফাইনাল, জি ফাইনাল, আপনি তো ড্রাফটটা দেখেন নাই, যেটাকে প্রথম ওরা দেয়। এটার চুক্তিগুলো কিভাবে হয়, যে আমি একটা ড্রাফট দিলাম, আপনি তারপরে দুইটা পক্ষ বসলো, তারপরে এটা আস্তে 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 নেগোসিয়েশন হতে হতে যেটা ফাইনাল অ্যাপ্রুভাল হয় সেটা আপনি দেখলেন। তো আগে কি হয়েছে সেটা তো দেখেন নাই, যে নেগোসিয়েশন ওনারা করেছেন সেটুকু আপনার, আমি যেটা জানি তারা রাতের পর রাত নেগোসিয়েশন করেছেন, রাতের পর রাত। মানে যেখানে আমেরিকার কথাগুলি বাংলাদেশের লোকজন এগ্রি করছে, তাই তো নেগোসিয়েশন নাকি এর চেয়ে খারাপ হতে পারতো? এই চুক্তি কি এর চেয়ে খারাপ হইতে পারতো বাংলাদেশের পক্ষে? অর দিস ইজ দি রং বটম? আপনি যদি আমরা যদি ভালো এগ্রিমেন্ট না করতে পারতাম, আমার যদি 37% হতো, আপনারাই বলতেন যে আমরা কিছু করতে পারি নাই, এই দেশকে, দেশের গার্মেন্টস সেক্টরে প্রফেসর ইউনূস ধ্বংস করে দিয়েছে, এটা আপনারাই বলতেন। ওকে ঠিক আছে, এই প্রসঙ্গে আসি শোভেক, সেটা হচ্ছে যে সেনাবাহিনী, তার আগে একটু দর্শকদের ইয়াটা আমরা একটু পড়ে নেই। দর্শকদের জন্য একটা জরিপ দেওয়া হয়েছিল শফিক ভাই, সেটা হচ্ছে এরকম: সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ি চান এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ। প্রিয় দর্শক, এ চাওয়া সমর্থন করেন কিনা? শতকরা 64% মনে করছেন যে এটা তারা সমর্থন করেন, শতকরা 36% মনে করছেন যে তারা সমর্থন করেন না। 20,000 দর্শক এখানে ভোট দিয়েছে। দুটি বিষয় শফিক ভাই, সর্বশেষ আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল হচ্ছে 20 মে 2025। দেখা বলতে সামনাসামনি সাক্ষাৎকার, বাইরের দেখার কথা বলতেছি না। 20 মে 2025-এর সাক্ষাৎকারে আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে ভারতের সাথে এর আগে সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকার যেসব চুক্তিগুলি করেছে, যেসব চুক্তিগুলিকে আমরা মনে করি যে পাবলিকের সামনে আসা উচিত এবং কিছু কিছু বাতিল হচ্ছে, সে ব্যাপারে এই সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা, এই সরকার ব্যবস্থা নিবে কিনা। আপনি বলেছিলেন যে নিশ্চয়ই এইটা নিয়ে আলোচনা বা যারা করার তারা করবে। এই চুক্তিগুলি সামনে না আসার পেছনে কি কোনো বড় কারণ আছে? মানে এই চুক্তিগুলি কি পাবলিক, মানে আমি এই চুক্তিগুলিতে কি অ্যাক্সেস পাবো যে এই চুক্তিগুলি আসলে কি যে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা করে গেছিল আছে? না, কিছু কিছু নিয়ে তো আমরাই একটা, আপনি জানেন এনার্জি মিনিস্ট্রিতে, আপনি তো নিজে বোধহয় এনার্জি কভার করেছেন, এনার্জি মিনিস্ট্রিতে একটা টিম, একটা কমিটিও করে দেওয়া হয়েছিল, বিশেষ করে এনার্জি যেগুলো, যেমন আদানির চুক্তি বা রামপালের চুক্তি, সেগুলো যাতে তারা দেখে অন্যান্য এনার্জি চুক্তির সাথে সাথে যেগুলো আমরা প্রাইভেট কোম্পানিগুলোর সাথে হয়েছে। তো ওইটা নিয়ে তো অনেক দূর কাজ হয়েছিল, ওরা বোধহয় একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে, এবং সাথে ওরা এটাও রেকমেন্ড করেছে যে আমরা যাতে একটা বিদেশি ল কোম্পানি, এদের সাথে যারা এই পুরো ইন্টারন্যাশনাল এই লিটিগেশন গুলো, যারা আরবিট্রেশন যারা ডিল করেন, তাদের সাথেও যাতে কথাবার্তা বলি। এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে বলাটা খুব ইজি, কিন্তু এই জিনিসগুলো আপনি পুরোপুরি এটাকে মানে
সবার সম্মুখে আনতে বা এটাকে নিয়ে একদম ফাইনাল জায়গায় যেতে ইট টেক্স মান্থস সামটাইমস ইয়ার্স লাগে। এটা ইচ্ছা করলে এনার্জি এটা ইজি না। আর আপনি যদি আমরা যদি একটু মিস স্টেপ আমরা দেই, সেই মিস্ট্রি স্টেপের জন্য আমাদের অনেক রকমের ইয়ে হয়। আপনি জানেন হাসিনার আমলে সেই 99-এর সময় একটা চুক্তি কারণে আমাদের $25 মিলিয়ন ইভেনচুয়ালি আমাদেরকে পে করতে হয়েছে, এবং ইভেনচুয়ালি আপনি দেখেন যে আমাদের সময় আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যখন নিউ ইয়র্ক বা ইয়েতে ছিলেন, সেটা নিয়ে একটু লিগাল হাঙ্গামাও হয়েছে। আমার মানে আমার কয়েকটা জানার আগ্রহ ছিল। একটা হচ্ছে যে বাংলাদেশের সাথে যেহেতু আমরা শেখ হাসিনা খুবই দুর্বল পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে গিয়ে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ বেশি দেখেছে বলে আমরা জানতাম বা অভিযোগ শুনতাম, সেই ক্ষেত্রে সেইটা এই সরকার এসে প্রথমেই এটা দেখবে যে কী কী চুক্তি করেছে সেগুলি পাবলিক করবে, সেটা আমরা দেখি নাই, এখনও আমরা এটা দেখতেছি না। 26 লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করছে সেরকম আমরা শুনেছিলাম, তাদের কোনো তালিকা করা হয়েছে কিনা? 26 লাখের দরকার নাই, 2.5 লাখের তালিকা করা হয়েছে কিনা যারা অবৈধভাবে বাংলাদেশে কাজ করছিল বা কাজ করতেছে, সেইটা আমরা দেখি নাই। এইটা মানে মানে আপনার কাছে মনে হয় না যে কাজগুলি আর একটু সিরিয়াসলি করার কথা ছিল অন্তর্বর্তী সরকারে, বা এটা ওনারা করতেও পারতো? অন্তর্বর্তীকালীন সরকারের মেন ফোকাস যেগুলো ছিল সেই কাজগুলো প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে করেছে। এই জায়গাগুলো যেগুলো যতটুক দেখা দরকার সেটা তো তারা দেখেছে, এগুলিতে মেইন ফোকাস ছিল না। না না, এটার যেমন ধর আমি বললাম না আপনার আদানির চুক্তি বা রামপালের চুক্তি, সেগুলোর জন্য তো এই যে একটা কমিটি তো এগুলো সবই দেখেছে, কমিটি করে দেওয়া। এমন না যে আমি তো আমরা যে পারছি না তা তো না, আমরা তো আমাদের জুরিসডিকশনে যে অতটুক করার দরকার সেটা করা হয়েছে। আমি মেইন ফোকাসের প্রসঙ্গে একটু আসি যে রোহিঙ্গার ক্ষেত্রে এই সরকার দাবি করেছিল যে খুব গ্রাউন্ড ব্রেকিং, আপনিও বলেছিলেন যে খুবই গ্রাউন্ড ব্রেকিং সাফল্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামী ঈদ আপনারা আগে আপনাদের দেশে গিয়ে করতে পারবেন। একজন হাই রিপ্রেজেন্টেটিভ এসেছিল যাকে খুবই যোগ্য, এতই যোগ্য যিনি আরেক সরকারের সময় এসে মন্ত্রী হইতে পারছেন। আমরা যদি একটা দাগ টানি, আমরা কি পাইলাম আসলে এই 2 বছরে, মানে কি অগ্রগতি আপনি যদি আমাদের একটু বলেন রোহিঙ্গাদের ক্ষেত্রে? এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে ওনাকে মিসকোট করা হচ্ছে, ওনাকে মিসকোট করছে অনেকে, যে উনি বলেছেন যে আগামী ঈদ এইখানে যে করবে, উনি বলেছেন যে আমরা দোয়া করছি যাতে ওরা ওইখানে যে আগামী ঈদ করতে পারে। এখন আপনি দোয়া বা প্রেয়ার করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন আপনাকে আমি একদম ইয়েতে যারা রিপোর্টটা হয়েছে ওনার যে আমি ওনার স্পিচ শুনেছি। শফিক ভাই আপনি আমাকে একটু আবার বলেন তো কি বলেছেন। আমি আপনাকে পাঠায় দিব। ওকে, আপনি আবার বলেন তো কি বলছেন, সেটা আমি শুনছি, সেজন্য আমি বলবো। এটা হচ্ছে আমি দোয়া করছি বা আমি এক্সপেকটেশনের কথা উনি বলেছেন যে ও আগামী বছর। এখন এটারে সবাই এক্সপেকটেশনের পার্টটা বাদ দিয়ে বলেছে না রোহিঙ্গার আগামী করবে, এইভাবে আমি ওইখানে মানলাম চিটাগাং এর ভাষায় উনি যদি বলেন যে আমার এক্সপেকটেশন বা ইনশাআল্লাহ, সেইটা আমরা শিওর জিনিসের ক্ষেত্রেই সাধারণত রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা বলেন। সরকার প্রধানরা তো আর জানেন না যে তারা রোহিঙ্গারা এই পর্যন্ত জন্মমৃত্যু কারাতে। এই এক্সপেকটেশনটার কি উনার মিট করছে? উনি আমি বলতে পারি যে এই রোহিঙ্গা ইস্যু যে একটা তালিকার উপর ভিত্তি করে উনি এক্সপেকটেশনের কথা বলেছেন, এর আগে এই তালিকা আরো 4 বার হয়েছে। না এটা তালিকাও যাই হোক, ওটা কি অগ্রগতির উপর ভিত্তি করে আপনারা সেই এক্সপেকটেশন করছিলেন শফিক ভাই? ওরা প্রথমবারের মতো ওরা বলেছে যে এই আমরা যে লোকের যে সংখ্যা আমরা দিয়েছিলাম, ওরা বলেছিল যে 180,000 মানে 1,80,000 একে তারা ফিট মনে করছে যে তারা যেতে পারে। আপনি আবার একটু চেক করবেন, এই কথা তারা এর আগেও বলছিল যে আমরা এত জনের ব্যাপারটা মেনে নিলাম। আপনি আবার একটু চেক করেন প্লিজ, আমার তাই মনে পড়ছে। আমি জানি যে তারা এটা স্বীকার করছে প্রথমবারের মতো ওরা রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা হিসাবে স্বীকার করেছেন, যেটা আমরা ব্যাংকক করেছি। না হলে আমরা তো এই দেওয়া হয়েছিল যে মায়ানমারের যে জেনারেল, যে ওদের মিলিটারি চিফ এবং ওদের প্রেসিডেন্ট, তাকে বলা হয়েছিল যে তার সাথে প্রফেসর ইউনূস দেখা করবে না যতক্ষণ না রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা হিসাবে স্বীকার করে। এবং ওদের তখন ফরেন মিনিস্টার এটা করার পরে তখন তার সাথে মিটিং হয়েছে, এর আগে না। শফিক ভাই শফিক ভাই আমি আপনার বলি, বাংলাদেশের সময় কি ভয়ঙ্কর কাজ করছে আমি আপনার বলি। সরকারের সঙ্গেও কথা বলছে, যারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদেরকেও মানবিক করিডোর দেওয়ার বা তাদের সাথে কথা বলছে একই সঙ্গে। আমি জীবনে এরকম দেখি নাই।
একই সঙ্গে দুই পক্ষের সাথে এটা কথা বলছে সরকারিভাবে। এটা কে না সরকার করে? বললেও মুখে কেউ স্বীকার করে না ভাই, মুখে কেউ স্বীকার করে না। শুনেন আপনি তাহলে আপনি থাই বর্ডারে থাইল্যান্ডের মিনিস্টাররা প্রতিনিয়ত যায় ওয়াই স্টেট, শান স্টেট এদের সাথে কথা বলে, প্রতিনিয়ত কথা রেবেল বলে, কিন্তু গ্রুপদের সরকার সাথে। প্রধান কখনো বলে না যে হ্যাঁ। আরসার সাথে আমরা কথা বলবো বা আরসাকে আমরা আপনি মানিব্যাগ করিডোর দিব। কথা বলা মানে কি? কথা বলা মানে আমি তো ডিফ্যাক্টো অন দা গ্রাউন্ড কি হচ্ছে সেটাকে আমি মেনে নিচ্ছি। আপনি একটা ওদের গভর্নমেন্টটা দুর্বল, সেই দুর্বল গভর্নমেন্টের ক্ষেত্রে তার কোনো কন্ট্রোল নাই রাখাইনে। 90% কন্ট্রোল হচ্ছে আরাকান আর্মির। আমাদের সাথে যে বর্ডার পুরোটা পোরাস, এই বর্ডারটা টোটালি আরাকান আর্মির কন্ট্রোলে। তো আমার সাথে তো মিনিমাম একটা এঙ্গেজমেন্ট লাগবে। তো এটার মধ্যে তো কোনো ইয়ে নাই। এটা চায়না করে, এটা ইন্ডিয়া করে, এটা বাংলাদেশও করেছে ভাই। আপনি আমার হ্যাঁ। মানে কথার জায়গাটা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশও করেছে, সারা জীবনই করছে, কিন্তু সেইটা সরকার যে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে মানে বা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এখনো বজায় আছে সেই দেশের বিচ্ছিন্নতাবাদীর সাথে কথা বলে না। বললেও এটা আবার পাবলিকলি বলে না, এটা আবার পাবলিকলি বলে না। আমি দেখি নাই ভাই, আপনি আমাকে দেখায়, আপনার সাথে আমার ইয়ে আছে, আপনি আমাকে দেখায় যে এটা সরকার দুটার সাথেই কথা বলতেছে এরকম দেখায়। আপনি থাই মিনিস্টার যে মিটিং করে সেই আপনি আমাকে একটু লিংক পাঠায় তো যে থাই মিনিস্টারের মিটিং করাটা নিয়ে কি বলেন আপনি একটু আমার একটু। জি। যাই হোক, আপনাকে একজন একটা দর্শকের মতামত পড়ে শোনাই, আপনি নিশ্চয়ই এটা খুব পছন্দ করবেন। জুয়েল কেস ওনার নাম, উনি বলতেছেন আপনি মানে আমাকে হয়তো বলছেন, আপনি চেষ্টা করতে থাকেন, কোনো সেন্সেশনাল লাইন বের করতে পারবেন না। শফিক সাহেবের কাছে আপনি একটা শিশু মাত্র, উনি একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক, আর আপনার প্রশ্ন ট্যাবলয়েড লেভেলের। থ্যাংক ইউ। আমি পরবর্তী প্রসঙ্গে যাই শফিক ভাই। সেইটা হচ্ছে একটা খুবই কথা প্রচলিত ছিল এরকম, এইটা আসলে একজন উপদেষ্টা যখন বললেন যে সেনাপ্রধান বুকে পাথর রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকার করে নিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হবেন। তো সেইটা বলার পরেও আরও বেশ কিছু মানে প্রায় 7-8-9 মাস মানে দেশটা চলেছে। সেই সময় কে কি করে শুনতে গিয়ে আমরা শুনতাম যে ডিজিএফআই অনেক কিছু করে, কিন্তু আমরা সাধারণভাবে জানি যে ডিজিএফআই থাকে সরকার প্রধানের অধীনে। তো ডিজিএফআই সরকার প্রধানের অধীনে থাকা, সেনাপ্রধান সরকার প্রধানের সম্পর্ক খুব খারাপ থাকা, এইটা কিভাবে শফিক ভাই মানে আপনাদের সরকার পরিচালনায় কিভাবে প্রভাব বিস্তার করছে? অর্থাৎ এইখানে কি একটা দ্বিমুখী ত্রিমুখী ক্ষমতার কেন্দ্র বা ভরকেন্দ্র তৈরি হয়েছিল? মানে ওয়াকা সাহেব একটা চাচ্ছেন, আপনারা একটা চাচ্ছেন, স্পষ্টত শফিক ভাই চাচ্ছে যে নাহিদ সাহেব প্রধানমন্ত্রী হোক, ইউনূস সাহেব চাচ্ছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা বড় জায়গায় আসুক, ওয়াকা সাহেব চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, মাঝখানে বিএনপিকে কে জানি ক্ষমতায় নিয়ে আসলো, সম্ভবত খলিলুর রহমান, এরকম কিছু একটা হয়েছে কিনা? না, আমি মনে করি যে আর্মি চিফের সাথে প্রফেসর ইউনূসের খুবই একটা ভালো সম্পর্ক ছিল, এবং উনি তো অবশ্যই গভর্নমেন্টের মানে চিফ অ্যাডভাইজারের অধীনস্থ একজন সরকারি, উনি সরকারের একটা বাহিনী প্রধান। আর হচ্ছে যে আমি সোফার 7 মাসে আমি দেখেছি তো প্রতি মাসেই তো উনি আসতেন, একবার বা দুইবার ভিজিট হতো, একটা খুবই কর্ডিয়াল সম্পর্ক ছিল। পুরো গভর্নমেন্টটা সিভিলিয়ান রান গভর্নমেন্ট। মিলিটারি যেটা হয়েছে যে মিলিটারি যেহেতু আমাদের সেই সময় সিকিউরিটির একটা গ্যাপ ছিল এবং পুলিশের মধ্যে কনফিডেন্সের অভাব ছিল, তো মিলিটারি সেটা ইন এইড অফ সিভিলিয়ান পাওয়ার তারা অনেক হেল্প করেছে, তারা দেশের আইন শৃঙ্খলাতে দে প্লেড এ বিগ রোল, আইন শৃঙ্খলা মেনটেন করতে। 3টা দল ছিল নাকি? শফিক ভাইয়ের নাহিদ ইসলাম, ইউনূস সাহেবের জামাত ইসলামী, ওয়াকা সাহেবের বিএনপি। না, আমি উল্টা বললাম, ইউনূস সাহেবের বিএনপি, ওয়াকা সাহেবের জামাত ইসলামী। হ্যাঁ না সত্যি মানে না কেন না শফিক, আমি আপনাকে বলি যে আমার কাছে মনে হয়েছে শফিক সাহেব না, ইউনূস সাহেব যখন তারেক সাহেবের সাথে দেখা করতে লন্ডন গেলেন, এবং তার আগ পর্যন্ত আপনারা বলতেছেন যে ইলেকশন হবে জুনের আগে হবে, লন্ডনে দেখা করলেন উনি এককভাবেই, তারপরে বলে দেওয়া হলো যে না ইলেকশন হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে প্রথম ভাগে। ওইটা কি তারেক সাহেবের সাথে, এর আগে তারেক সাহেব বলতেছিলেন যে দেশে আসতে পারতেছি না কারণ এটা আমার একক সিদ্ধান্তের ব্যাপার না,
ওই সময় কি কিছু একটা হইল যে লোকজন যেরকম বলে, আমি এটা বিশ্বাস করি না, যা আছে আমি তাই বলি, লোকজন মনে করে যে ইউনূস সাহেবকে তারে বলে আসলেন যে তারে আপনি চলে আসেন দেশে, আমি আপনাকে প্রোটেকশন দিব, এটা করব, বিনিময়ে আপনি আমার এটা করবেন, এরকম কিছু একটা হইল ওই সময়? না না, মূল কথা হচ্ছে যে আমরা প্রথম থেকে প্রফেসর ইউনূসের মূল রোলটা, জবটা কি ছিল বা ইন্টারিম গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে রিফর্ম করা, আপনারা বিচার করা এবং ইলেকশনের জন্য প্রস্তুতিকরণ, ইলেকশনটা করা। তো এই রিফর্ম ওরা বারবার, কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কি মিনিমাম কোনো বিচার করতে পারবো কিনা এই টাইমের মধ্যে, তারপরে বিচার কার্য, তারপরে রিফর্মের কাজটাও কি আমরা শেষ করতে পারবো কিনা, ওইটার জন্যই কিন্তু উনি এই জুনের কথাটা বলেছিলেন। কিন্তু তাও যখন এটা স্পষ্ট হলো যে যে না, আমরা এটা অনেক আরো আগেই শেষ করা যাবে, তখন কিন্তু পার্টিগুলোর তরফ থেকেই কিন্তু আসছে। এবং সেই সময় কিন্তু দুইটা ডেট ওনারাই বারবার বলছিলেন যে ইদার ফেব্রুয়ারিতে করেন, নতুবা জাস্ট রোজাটা শেষ হওয়ার পরে ওই সময় করেন, এই ইয়েগুলো আসছিল। কিন্তু যখন আমরা দেখছি যে না, বিচার কয়েকটা বিচার অলরেডি হয়ে গেছে, অন্তত বিচার প্রক্রিয়াটা একটা ট্রেন গাড়ি চলা শুরু হয়ে গেছে, তারপরে আপনার রিফর্মের কাজটাও তারপরে সবাই সাইন করলেন যে এটা মোটামুটি শেষ। তো সেক্ষেত্রে আমাদের তো মানে প্রফেসর ইউনূসের তো বা ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইয়েই ছিল না যে এটা পাওয়ারটারে এক্সটেন্ড করা। এবং আমি জানি যে অনেক অ্যাডভাইজার চাইতেন যে তাড়াতাড়ি যাতে ইভেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক, কিন্তু যেহেতু আমাদের বিচার কার্য এই ইয়ের জন্য, সেই জন্য এটা ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এসছে। সংস্কার নিয়ে আপনাকে একটু আমাদের প্রশ্ন করতে হবে। তার আগে একজন দর্শকের মন্তব্য, আবার একজন দর্শকের মন্তব্য, মানে ভালো মন্তব্য আর কি, যে মোহাম্মদ আরশাদুল হক, তিনি বলছেন খালেদ মহিউদ্দিন হচ্ছেন পাক্কা জামাতি, জামাতিরা যেমন ক্ষণে ক্ষণে খোলস পাল্টায় তেমনি খালেদ মহিউদ্দিন। আচ্ছা, সংস্কার যেগুলি করা হয়েছিল শফিক ভাই, আপনি কি আমাদের একটু বলবেন যে মানে এর মধ্যে সরকারের কোনো পিক এন্ড চুজ ছিল কিনা? যেমন ধরেন নারী সংস্কার কমিশনের যেগুলি বলা হলো সেগুলি কোথায় নিয়ে রাখা দেওয়া হলো আল্লাহ জানে, গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে, আপনি জানেন, আমার আপনার দুইজনেরই পরিচিত জনাব কামাল আহমেদ এগুলি নিয়ে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু আসলে এগুলি কোনো আলোর মুখ দেখে নাই, বা এগুলি আলোচনার মধ্যেই আসে নাই। তো এইগুলির কারণ কি? মানে এই যে সংস্কারগুলি করা হলো, কোন সংস্কারগুলি আমরা করতে চাই এবং কোন সংস্কারগুলি আমরা রেখে যেতে চাই, এই ব্যাপারে কি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো চয়েস ছিল, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে খেয়াল করছেন যে না, এখন যদি আমি নারী সংস্কার কমিশন করি, বা নারী সংস্কার কমিশন তো উনি করছেন, মতগুলি মাইনা নেই, তাহলে আমার একটু ঝামেলা পোহাইতে হবে, আমি ঝামেলার মধ্যে নাই? গণমাধ্যম আমি যেটা দেখেছি যে সরকারি কর্মচারীদের বেতন কমানোর ক্ষেত্রে একই কথা। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সময়টা তো আনলিমিটেড ছিল না, তো অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা জানতেছিলাম যে মানে এই কাজগুলো আদৌ সত্যিকার অর্থেই এই যে সময় আমরা ইলেকশনটা হবে তার মধ্যে করাটা সম্ভব, নির্বাচন সংস্কার কমিশন। বাট একটা আইডিয়া ছিল যে এই কাজগুলো যদি এই সংস্কার কমিশনের রিপোর্ট গুলোও রেখে যাওয়া যায়, ইট উইল হেল্প দ্য নেক্সট গভর্নমেন্ট। সে আলোকে অনেক কাজ করা হয়েছে। আমি সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন যার সঙ্গে কথা বলেছেন, তারা চরম হতাশা ব্যক্ত করেছেন ইউনূস সাহেবের সঙ্গে, আমি নাম ধরে বলি, জনাব মানে চরম হতাশা বললাম কিনা এখন কামাল ভাই পরে দিয়ে আবার কি বলবাম জানি না, কিন্তু কামাল আহমেদ সাহেব স্পষ্ট কিছু সমালোচনা করেছেন, যেগুলি লেখাপড়া আছে সেগুলি আপনি বললেন। আমি জনাব বদিউল আলম মজুমদারের কথা বলতে পারি। জনাব বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের এইটা করার সিরিয়াসনেসের ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন, প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। আমাকে সাক্ষাৎকার দিতে গিয়ে দুর্নীতি দমন কমিশন সংস্কার করার ব্যাপারে বা যেটা কমিশন করা হয়েছিল যে ডক্টর ইফতেখারুজ্জামান, তিনিও বলেছেন প্রকাশ্যে। এইটার কারণ কি বলে মনে হয়? যে মানে উনি সংস্কার করতে ডাকলেন নারী সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, কিন্তু এইগুলির ব্যাপারে কোনোটার ব্যাপারে উনি আসলে আর দুদকের অনেকগুলো ল করা হয়েছে, এবং ওই ল গুলো করার সময় এক্সটেন্সিভলি ইফতেখারুজ্জামান সাহেবের সাথে কথা হয়েছে, একবার দুবার না। আপনি আসিফ নজরুল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন কতবার ওনার সাথে কথা বলেছে। এখন উনি যদি এই জিনিসগুলোকে চেপে যান, এটা উনার ইস্যু, আমাদের ইস্যু না। আর হচ্ছে যে হ্যাঁ, আপনি বলতে পারেন নারী সংস্কার কমিশনে আমরা এই কাজটা করা হয় নাই, বা হেলথ স্বাস্থ্য করেছেন সেটাও করা হয় নাই। আমি তো বললাম আমরা তো আনলিমিটেড টাইম ছিল না। সংস্কার কমিশনগুলো অনেকগুলো করা হয়েছে, যেগুলো গ্রেটার রিফর্মের পার্ট হিসেবে আসছে, সেটা নিয়ে তারপরে ইয়ের কি যেন কনসেনসাস কমিশন সেগুলোকে
অ্যাকুমুলেট করে সেটা নিয়ে তারপরে তারা ডিবেট করেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ করেছেন। তো এটা তো আমাদের কোনো গুড ফেথের কোনো অভাব ছিল বলে তো আমার মনে পড়ে না। এবং এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলোও জানতেন যে আমরা কি কি কাজ করছি, কি কি কাজ সম্ভব। একটা হচ্ছে যে আমার ডুয়েবলস কি, আমি তো আনলিমিটেড টাইম নিয়ে এই গভর্নমেন্টে আসি নাই। আমার ডুয়েবলস গুলো আমরা আগেই ফিক্স করা হচ্ছে যে না এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করা উচিত এবং এইটা গ্রেটার। এবং সব বেশিরভাগ সংস্কারই হচ্ছে হলো ইলেকশনটা সামনে রেখে কতগুলো কাজ করা যায়, সে কাজগুলো হয়েছে, আপনারা তো দেখেছেনই। 133টা অর্ডিন্যান্স হয়েছে 500 দিনের মধ্যে। তো এটা তো আমি তো মনে করি যে মেজর অ্যাচিভমেন্ট। আমার মনে হচ্ছে যে এই সরকার যেহেতু এখন ক্ষমতায় নাই, সেহেতু সরকারের রিপোর্ট কার্ডটা আসলে অত বেশি এফেক্টিভ হবে না। নাহলে আমি সরকার কি কি করেছে, কি কি দাবি করেছিল যে করবে এবং কি করেছে সেটা নিয়ে আসলে একটা তুলনামূলক আলোচনা করা যেত। আমি আপাতত অন্য একটা প্রসঙ্গে আসি, তারপরে আমি শেষ প্রসঙ্গে আসবো। অন্য একটা প্রসঙ্গ হচ্ছে যে 2 ঢাকার প্রশাসক নিয়োগ বা মেয়র পদে বসতে দেওয়া না দেওয়া প্রসঙ্গে, যেমন বিএনপির একজন লোক ছিলেন ইশরাক, তাকে মেয়র পদে বসতে দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে, কেন চট্টগ্রামের মেয়রকে বসতে দেওয়া হয়েছে, জনাব শাহাদাতকে বসতে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেয়র হিসেবে, ইশরাককে দেওয়া হয়নি। এইটা এবং মানে উত্তর ঢাকায় একজন প্রশাসক নিয়োগ করা হলো জনাব এজাজ, এই 2টা বিষয় আপনার কাছ থেকে বা প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে আরো সরাসরিভাবে আমরা শুনেছিলাম যে এই 2টা কাজ করেছে আসলে স্থানীয় সরকার উপদেষ্টা অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। কিন্তু জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমাদের জানিয়েছেন যে এজাজ সাহেবের নিয়োগের সময় তিনি দেশেই ছিলেন না, তিনি একটা ক্যাবিনেট বৈঠক করে সর্বজনের সিদ্ধান্ত হিসেবে এটা করা হয়েছে, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। এই ব্যাপারটা আপনি কি বলবেন? মানে আপনারা কি ছাত্র উপদেষ্টাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চেয়েছেন? মানে এটা কেন, মানে ওকে ভিলেনাইজ করা হয়েছে কিনা? এখন হয়তোবা যেই দিন এটা অর্ডার প্রমালগেট হয়েছে সেই দিন হয়তো উনি ছিলেন না, বাট আমার এটা বিশ্বাস হয় না যে উনি এটা জানতেন না, কারণ এটা তো এই ফাইলটা ইনিশিয়েট হয়তো তার মিনিস্ট্রি। এর আগে যখন উপদেষ্টাদের সাথে কথা বলছি তখন উপদেষ্টারা এবং শফিক ভাই নিজেও আপনি বলছেন যে চিটংয়ের এটা করা হয় নাই কারণ এফ হাসান আরিফ ছিলেন, তিনি এটা বোঝেন নাই। আমাদের এখানে ইশাককে বসতে দেওয়া হয়েছে না কারণ এখন যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এটার ব্যাপারে আপত্তি তুলবেন। এটা তার একদম তাকে পিন পয়েন্ট করা হয়েছে, কিন্তু ব্যাপারটা তো ক্যাবিনেট আপনারা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সেখানে উপস্থিত ছিলেন। সেই জায়গায় আমি বলতেছি না না, এই ক্যাবিনেটের থেকে কি উত্তর মানে অ্যাপয়েন্টমেন্টটা তো আর ক্যাবিনেটে আসে না, না এভাবে তো আর আসে। এজাজ সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নাকি ক্যাবিনেট থেকেই হয়েছে? না, ক্যাবিনেটের আপনার এই ক্যাবিনেট মেম্বাররা এটা নিয়ে আলাপ করতে পারেন, বাট এটা তো ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগে না। এবং ক্যাবিনেটের একজন সদস্যের আত্মীয়, সেই জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা খুশি খুশি আচ্ছা উনার আত্মীয় তেলে তো দেয়াই যায়, এরকম দেওয়া হয়েছে। এটা এটা আমি এটা বলবো যে এটা ঠিক না। আমার যেটা মনে হয় উনি একজন কম্পিটেন্ট লোক। এজাজ সাহেবের আপনারা পারফরমেন্স দেখেন, উনি কি খারাপ পারফর্ম করেছেন? হি ডিড এ গুড জব। ওকে, মানে দাগ ভালো হলে দাগই ভালো, দাগ থেকে ভালো কিছু হলে। আমরা শেষ প্রশ্ন আপনার জন্য শফিক ভাই, 25 সালের 18 ফেব্রুয়ারি মানে 25 সালের 18 ফেব্রুয়ারি একটু আলাদা করে বলতেছি যে ওই দিন আপনি আসলে সিনিয়র সেক্রেটারি, মানে আপনি তো সেক্রেটারি ছিলেনই, সিনিয়র সেক্রেটারি হয়েছিলেন। তার ঠিক 1 বছর পর 26-এর 18 ফেব্রুয়ারি হলো আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন যে ডেইলি ওয়াদা নামে একটা পত্রিকার সম্পাদক হিসেবে আপনি যোগদান করবেন। অনেকেই মনে করতেছিল যে আপনার বিভিন্ন রকম স্যাটায়ার বা হিউমারের এটা একটা কিনা, কারণ হঠাৎ করে ডেইলি ওয়াদা, যেটার আপনার নাম শুনে নাই, হঠাৎ করে আপনি এটা ডেইলি ওয়াদা এটা একটা বললেন কিনা। তো সেইটা সম্পর্ক আমরা একটু শুনি শেষ প্রশ্ন হিসাবে। আরেকটা শুনি যে এটা নিয়ে একটা অভিযোগ আছে, যেহেতু এইটার উদ্যোক্তারা ব্যবসায়ী এবং তাদের কিছু ঋণ বা ট্যাক্স ইত্যাদি নিয়ে নানা রকম কথাবার্তা আছে। অর্থাৎ আমি যদি বলি আলোচিত সমালোচিত ব্যবসায়ী জনাব আনিস আহমেদ গোর্কির অর্থায়নে যেটা করা হইতেছে, সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে এইটা একটু আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ফিল করেন কিনা, যে আপনি যেহেতু ক্ষমতায় ছিলেন আপনি হয়তো তাকে কিছু জায়গা থেকে বাঁচাই দিচ্ছেন, কিছু জায়গা থেকে তাকে আপনি আসলে সুবিধা দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আপনার কথা খুবই শুনতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বললে তিনি খুব উপকার করছেন, ওরকম কোনো কিছু কিনা। আর পত্রিকাটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। ও পত্রিকাটা প্রসঙ্গে আমার একটা লেজ প্রশ্ন আছে, সেটা আমি একটু বলবো। জি আগে এটা একটু বলুন। ওনার সাথে আমার যখন পরিচয় হয়
তখন তার অনেক আগে তার যে কেসগুলো সেগুলো ওই কেসগুলো সব বানোয়াট কেস ছিল, সেটা আগেই ওই কেসগুলো বাদ হয়ে যায়। ওকে, ওনার সাথে আমার পরিচয় হয়েছে তারও অনেক 3-4, আমার মনে হয় 4-5 মাস পরে যে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। ওকে। তো আমি এই যে যারা এটা বলেন, এগুলো হলো আমাদের দেশে অনেক সাংবাদিককে দেখবেন যে 2 2 4 মিলায়, যে উনি অতএব ওইটা হয়েছেন, অতএব এই কাজটা উনি করেছেন। আমি সবাই ইনভাইট করব, মিনিমামও যদি কোনো এভিডেন্স পান আমাকে বলেন যে আমি ওনারা এই ইয়ে করেছে। আমি আমার থাকার সময় কোনো কারো অ্যাপয়েন্টমেন্ট, কারো প্রমোশন, কারো কেস করা, ইভেন একটা মানে এগুলো কোনো বিষয়ে আমার কোনো ধরনের কোনো রিকমেন্ডেশন ছিল না, জিরো। আমি একদম অন রেকর্ড বলতে, এরকম কি হইতে পারে শফিক ভাই, এরকম কি হইতে পারে যে গোর্কি ভাই কোনো জায়গায় গিয়ে বললেন আরে শফিক সাহেবই তো আমাদের এখানে সম্পাদক হবে, তার জন্যই তো আপনার এই মামলাটা উইথড্র করা উচিত, মানে আপনাকে বেচা হয়েছে কিনা কোনো জায়গায়? নেভার 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 আপনি এরকম নেভার নেভার এরকম শোনেন নাই। নেভার নেভার। আর ওনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে খুবই, এবং উনি, আপনি জানেন ওনারে 2007-8 কি অত্যাচার করা হয়েছে, এবং উনি এই গত 15 বছর এই হাসিনার আমলে পুরোটাই বাইরে গেছে, এবং বাইরে যে ওনার জন্য এটা শাপে বড় হয়েছে। উনি 26টা দেশে ওনার এখন এই ওনার এমজিএইচ গ্রুপের অফিস আছে, সেখানে ওনার বিজনেস আছে। দেশের বাইরে থাকলে তো, আপনার দেশের বাইরে থাকলে তো ভালোই দেখা যায়, মানে নট ব্যাড, যারা ভালো করতে পারে তাদের জন্য তো ভালো। না, ইজ বাংলাদেশের এমজিএইচ বাংলাদেশের একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানি। আমরা প্রাউড যে এটা একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আমি কাজ করছি। নান্দোস নিয়ে আসছিল ওরা, ঠিক আছে। ওনার ইম্প্যাকেবল রেকর্ড, ওনার রেকর্ড ইম্প্যাকেবল। এমনি ঝামেলা নাই তো, মানে যে মামলাগুলিকে আপনি ভুয়া মামলা বলতেছেন, যে পরে আমরা দেখবো না তো যে মানে এইখানে মধ্যে থেকে এরকম একটা বড় কিছু পুরো সাথে ভুয়া শফিক ভাই মামলা, জড়ায় গেছে? পুরো এটা জাস্ট জোর করে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এরা দিয়েছিল, আচ্ছা, জোর করে যেগুলো হয়েছে না, হুম হুম, আওয়ামী লীগ বা তার আগের ওই যে 1-11 গভর্নমেন্ট, এরা জোর করে এগুলো করেছিল। ওকে। আরেকটা প্রসঙ্গ হচ্ছে, জনপ্রিয় একজন টকশো সঞ্চালক, আসলে ইয়ে করে তো লাভ নাই, মানে আমি নামই বলি, জিল্লুর রহমান ভাই আমাদের, মানে কি বলবো, যে যেটাকে আজকে আমরা টকশো ফরম্যাটে যেটা আমরা দেখি, সেটা আসলে জিল্লুর ভাইয়েরই অবদান সবচেয়ে বেশি এটাকে জনপ্রিয় করার বা পরিচিত, মানে টকশো বললে জিল্লুর রহমানের নাম আলাদা করে আসে, তৃতীয় মাত্রার নাম আলাদা করে আসে। তো তার স্ত্রী এমপি হয়েছেন, বা এমপি মানে সংরক্ষিত আসনে এমপি পদে, মানে বিএনপি তার মনোনয়ন নিশ্চিত করছে, তো সেই হিসাবে তিনি এমপি হবেন, এটা আমরা ধরে রাখতে পারি। কিন্তু আপনি খুবই কড়া ভাষায়, মানে যেটা বলে হচ্ছে কড়া বলতে, আপনি খুবই এরকম ভাবে তার এটার সমালোচনা করেছেন, এবং আপনি তাকে অনেক দিন থেকেই অপছন্দ করেন। আমি তার বিরুদ্ধে অনেক স্ট্যাটাস দেখেছি। এখন ঘটনা হতেছে যে সবে এইটা কি আসলে শোভন কিনা, এবং এইটা আসলে খুব দরকারও কিনা, মানে উনার স্ত্রী বিএনপির সংরক্ষিত আসনে ফাহমিদা হক, ওনারা বহুদিন ধরে আসলে মানে সিজিএস যেটা আছে সেটা করেন, এবং জুলকারনাইন সায়ের আরেকজন সাংবাদিক, উনি বলতেছিলেন যে শফিক ভাই আমরা আপনাকে অনেক শ্রদ্ধা করলেও আসলে আওয়ামী লীগ আমলে জিল্লুর ভাইয়ের যে অবদান, সেই অবদানটাকে কোনো না কোনোভাবে তো আসলে অ্যাকনোলেজ করতে পারাই উচিত। মানে এটা আমি যোগ করলাম আর কি, যে মানে জিল্লুর ভাই তো এটা আসলে কনসিস্টেন্টলি করে গেছেন, সেই তুলনায় জুলকারনাইন সায়ের ভাষায় আপনার অবদান তো আসলে সেরকম কিছু না। আমি আসলে ওইভাবে কখনই তুলনা জায়গা দিয়ে যাইতে চাই না, কিন্তু আপনার যে মানে অ্যাকশন, সেই অ্যাকশনটা আপনি কিভাবে বলবেন যে উনি? আমি ওনাকে, জিল্লুর রহমানকে নিয়ে আমি 3-4টা পোস্ট দিয়েছি, বোধহয় 5টা পোস্টের মতো। এটার কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা যখন ইলেকশন গুলো বারবার সিরিয়াস যে মেসেজ আমরা দিচ্ছি, উনি কিন্তু কনসিস্টেন্টলি বলছিলেন যে ইলেকশন হবে না, এবং ওনার আপনি দেখবেন যে প্রতিদিনই বা একদিন পরপরই ওনার মনোলোগ গুলো এগুলো আসতো। উনি বারবার এটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং জোরে বলেছেন, শঙ্কা প্রকাশ করেছেন। না 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 না, এবং এই আমি আপনাকে অনুরোধ করব ওনার ইয়েগুলো আপনি রিভিজিট করেন, ওনার ইয়েগুলো। আমি এই জন্য বলছি যে মানে আপনি যখন করেন, এবং এতে যেটা হয়, উনি তো একটা রেসপেক্টেড একজন টক শো হোস্ট, তো উনার কথা তো ওজন আছে। তো উনি কোন বেসিসে এইগুলো বলা হয় কি, যে পুরো সবাই তখন কনফিউজ হয়ে যায়, আমাদেরকে ফোন করে, এবং ওনার তো আমি জানি যে চিফ অ্যাডভাইজার নিজেও অনেক দেখেছেন। তো আমরা কিন্তু এটা নিয়ে আমার মনে হয় যে এটা ডিসকাশন, যে উনি কোন বেসিসে বলছেন। আমরা যেখানে বারবার বলছি যে পৃথিবীর কোনো শক্তি নাই ইলেকশনে, কিন্তু উনি কিন্তু কনসিস্টেন্টলি, এবং এটা মানুষকে কনফিউজ করেছে।
যেখানে আমরা দেখছি ইলেকশন, যেখানে আমরা দেখছি যে তারেক রহমান এসে ক্যাম্পেইন করছেন, ইয়েরা করছেন, উনি লাস্ট দিন পর্যন্ত দেখেন ইলেকশন হয় কিনা, হবে কিনা। তো যেটা হয় কি, এটা তাহলে তখন হয় কি, যখন ইলেকশনটা একটা খুব ভালো ইলেকশন হওয়ার পরে ওনার একটা বেসিক ডিসেন্সি ওনার বলা উচিত ছিল যে না, এই গভর্নমেন্ট একটা ভালো ইলেকশন করেছে, থ্যাঙ্কস টু দেম, কিছু করে না। আমি জাস্ট ওনাকে এটা জানাই দিলাম। আমি একটু মাঝখান থেকে একটু বলি, আমি জিল্লুর ভাইয়ের ওইসব মনোলগগুলি আমি দেখেছি, উনি বেশিরভাগ ক্ষেত্রে বলেছেন যে ইলেকশন হবে না, আমি আশঙ্কা করি, কারণ আমি এইসব লক্ষণ দেখতে পাচ্ছি এখানে ভূ রাজনৈতিক এগুলি বলে টলে, তারপর বলছেন যে আমি ভুলও হতে পারি, ইলেকশন হতেও পারে, ইলেকশনে এটা কিন্তু উনি বারবার। আমি আবারও আপনাকে বলবো যে এগুলো দেখেন, আমার কথা হচ্ছে যে আমরা সবাই ভুল করি, কিন্তু আমরা তো একসেপ্ট করি যে না আমি ভুল করেছি, আমি জানালাম। আমার ইয়েতে কিন্তু খুব, আমি কিন্তু এই যে আপনি যে ওনার ওয়াইফ যে ইয়ে হলেন, ইটস গুড, ওনার ওয়াইফ হতেই পারেন। একটা এটা এই যে উনি যে ইলেকশন যেটা নিয়ে উনি শঙ্কা প্রকাশ করলেন, এখন সেই ইলেকশনেরই এমপি হচ্ছেন তার ওয়াইফ, সেটাই আমি জানিয়ে দিলাম। সেইটা এত সেইটা তো উনাকে আসলে, সেটা তো আসলে উনার জুলাই আগস্ট 17 বছরের অবদান, 18 বছরের অবদান, 20 বছরের অবদান। শোবে আপনিও জানেন, আমিও জানি যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মতো আমরা, জি ভাই আপনি বলেন আগে। আমরা অবদানের বাটখারা নিয়ে তো আমরা নেই, আমার কি অবদান তার কি অবদান সেটা না। আমি যেটা বুঝি, জুলাই এসছে, এই আমাদের ইয়াং ছেলে মেয়ে যারা রেভলিউশনারি, এটা অনেক সমস্ত পার্টির, আওয়ামী লীগ ছাড়া সবাই একসাথে তারা স্ট্রিটের থেকে হাসিনাকে নামিয়েছে। এটার জন্য, এটা আমার জন্য আসে নাই, জিল্লুর ভাইয়ের জন্য আসে নাই। আমরা যতই হাজারটা রিপোর্ট করি কিনা কেন, আর না করি না, ওই ছেলেগুলো দাঁড়িয়ে রক্ত দিয়ে জুলাই এসেছে, আমাদের কারো কোনো অবদান নাই। আমার তো নাই, আপনার কাছে কি মনে হয় না যে 17 বছর একটা প্রবল সরকার ক্ষমতা থাকার পর, বা 15 বছরের কিছু বেশি একটা প্রবল সরকার ক্ষমতায় থাকার পরে, এইটা আসলে খুব সহজ ছিল না যে এই ক্যারট বাই স্টিক এইটাকে উপেক্ষা করা, এবং এত মাঝখানে আমি ক্যারট বাই স্টিকের না, আপনি যদি ওনার দেখেন, উনি সিজিএস এ উনি বিদেশি ফান্ডিং নেন, ঠিক না, আমি জানি। তো এখন বিদেশিরাও চাচ্ছে যে দেশে ডেমোক্রেসি আসুক, কিন্তু উনি ওনার মলগের যে কথাগুলো বলছেন, এটা দেখা যাচ্ছে পুরোপুরি এন্টি ডেমোক্রেসি হচ্ছে। এটাও তো কেমন যায় না তো এগুলো। আচ্ছা, আমি 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 আর আপনি যদি আমার স্ট্যাটাসটা দেখেন, আমি তো ওনাকে খুব করে দিন, আমি জাস্ট ওনাকে রিমাইন্ডার দিলাম, এর কিছু না, বেসিক ডিসেন্সি আমি কখনো ব্রেক করি নাই, সরি না। দু একটা সময় করছেন, তার হয়তো অন্য কারণ আছে, সেটা তো আপনি করছেন। এটা অনলাইনে অনেক ধরনের ফান হয়, এটা এমন কিছু না। আমাকে নিয়ে আমি যদি আপনাকে পাঠাই, তাহলে আমার মনে হয় 5000 পৃষ্ঠা বুঝতে পারি। আমরা যারা টিভি, এই যে আপনাকে একটু আগে একজন জামাতি বললো, না এখন কি বলবেন, এটা আপনি কিছু করার আছে? না, কিছু তো করার নাই, এগুলো তো না। আমার অনলাইন এবং অফলাইনের দুনিয়াটা এতই আলাদা। আমি যখন বাংলাদেশে অক্টোবর মাসে গিয়ে বললাম যে আসলে যদি সাংবাদিকতার জায়গা থেকে যদি ব্যাপারটা এরকম হয় যে আমি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য যদি আমার আইন ভাঙতে হয়, তাহলে আমি আইন ভাঙবো, আমার দরকার হলে আমি জেলে যাব। এইটা ওইখানে যারা ছিলেন, এটার মধ্যে কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এনসিপি আছেন, আমার ছাত্রছাত্রী আছেন, অনেকেই কিন্তু ব্যাপারটা পছন্দ করলেন। অনলাইনে যখন এটা আসলো, তখন কেউই আর এটা পছন্দ করলেন না। আমি একটা বিশাল খুবই দুষ্ট লোকে পরিণত হলাম, এবং এমন গালাগালিতে, যাই হোক, ওই সময় খুব আওয়ামী লীগ হয়েছিলাম, মাঝখানে আবার একটু বিএনপি হয়েছিলাম তারেক সাহেবকে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন করে, এখন আবার একটু জামাত হয়েছি। ঠিক আছে, অপু দাস বলতেছিলেন, শফিক ভাই আপনাদের টক শো দেখে ভালো লাগে না, প্রশ্ন যেমন ঘুরিয়ে করেন উত্তরও ঘুরিয়ে দেন, স্পেসিফিক কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, প্রশ্ন করেন ইউনুস যে চুক্তি করেছে আমেরিকার সাথে, সেটার জন্য কি বিচার হওয়া উচিত কিনা। আমি এই প্রশ্নই বুঝি, মন্তব্যটা পড়লাম, কিন্তু আমি খুব ভালো বুঝছি জানি না, কিন্তু তার যে ভালো লাগে না সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবার আমাদের শেষ প্রসঙ্গ, এটা প্রশ্ন না শফিক ভাই, আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি, এই নির্বাচন হওয়ার পরে 2 মাস গেল, এই সরকারের সংসদে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি, আলোচনা শুনছি। আপনি বাংলাদেশের রাজনীতি কিভাবে দেখছেন, কিরকম দেখছেন, এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন, এটা আপনার শেষ মন্তব্য। বিশেষ করে এনসিপিকে আপনি কেমন দেখছেন? 2-1টা ঘটনা আপনাকে আমি জাস্ট একটু মনে করার জন্য মনে করিয়ে দিই যে এনসিপি আসলে জামাতের সাথে জোট করেছে, বা জামাত সহ অন্য 11 দলের সাথে জোট করেছে, যেটাকে তারা বলছে হচ্ছে আদর্শিক জোট। তাদের কাছে 2টাই অপশন ছিল, হয় বিএনপির সাথে যাবে বা জামাতের সাথে যাবে। অনেকে যারা আছেন তারা মনে করেছে যে 2 দলে কারোর সাথেই যাওয়া উচিত ছিল না, তাদের একা একাই থাকা উচিত ছিল। সার্বিক বিবেচনায় আপনি এনসিপির বর্তমান, ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে যদি 2টা মিনিট একটু বলেন।
আমি খুবই আশাবাদী। আমি মনে করি যে রাজনীতি অবশেষে পার্লামেন্টারি খুব ব্রিলিয়ান্ট ডিবেট হচ্ছে এবং এক ধরনের কোঅপারেশন। আপনি দেখেন যে আজকে যে এনার্জি বিষয়ক কমিটিতে অপোজিশনদেরকেও আহ্বান করা হয়েছে তারা যাতে থাকে। এই যে আমরা যদি পার্লামেন্টটাকে যদি কার্যকর করতে পারি এবং রিয়াল ডিবেট যদি হয়, তাহলে তো ইটস এ ফ্যান্টাস্টিক। এটা সবার জন্যই, মানে আমি মনে হয় যে এটা আমাদের সবার জন্য একটা স্বস্তির কারণ, এডুকেশনেরও কারণ। আমরা অনেক কিছু জানতেও পারছি এবং দেখা যাচ্ছে যে প্রাইম মিনিস্টার নিজে প্রশ্ন নিচ্ছেন, উত্তর দিচ্ছেন এবং খুব ব্রিলিয়ান্ট কিছু ডিবেট যে হচ্ছে না তাও না, অনেক ভালো ভালো ডিবেটও হচ্ছে। এই জায়গাটা আমাদেরকে রাখতে হবে এবং এই জায়গাটা আমার মনে হয় যে সোফার 2-2.5 মাসে আমরা যা দেখলাম, আমি কোয়াইট ইমপ্রেস। আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক যে সৌহার্দ্যতা এটা ফিরে এসছে এবং হুইচ ইজ গুড। আর সেকেন্ড যে জিনিসটা বলেন এনসিপির ভবিষ্যৎ বা এনসিপি জামাতের সাথে গিয়েছে, দেখেন জামাতের সাথে অনেকে গিয়েছে, হাসিনা গিয়েছে, জামাতের সাথে বিএনপি গিয়েছে। এনসিপি তার ইলেকটোরিয়াল অ্যালায়েন্সে দেখেছে যে তার জেতার জন্য ইয়েকে জামাতের সাথে গেলে তার জন্য বা বেটার জামাত সবার সাথে যায় আর সেটা কি। জামাত আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারপর দিন জাতীয় পার্টি, জামাত যাইতে পারে। জামাত সেটা এটা যে কোনো পলিটিক্যাল পার্টি তার তো মানে তার কারেন্ট যে বাস্তবতা সেটাকে সামনে রেখে সে না, তার না। ইকুয়েশন গুলো করে। সে যে ডিসিশন নেই যে কার সাথে সে অ্যালায়েন্সে যাবে, সে অনুযায়ী গেছে, এটা এমন কিছু না, না, আমি জামাতের সাথে যাওয়া নিয়ে, এই যে শফিক ভাই, ভুল বুঝবে লোকে আমার, বিশেষ করে জামাতের লোকজন ভুল বুঝলে মহা সমস্যা, 5,000 কমেন্ট পাঠাবে এখন। আমি জামাতের সাথে যাওয়াটার প্রবলেম করতেছি না, আমি প্রবলেম করতেছি যে এনসিপির সামনে নাকি দুইটাই অপশন ছিল, হয় জামাতের জোটে যাইতে পারতো অথবা বিএনপির জোটে যাইতে পারতো। এনসিপি প্রেফার করছে জামাতের সঙ্গে যাওয়াটা। এখন কেউ কেউ বলতেছেন, বা এর মধ্যে আপনি ধৈর্য নিতে পারেন, আমিও আছি, ধৈর্য নিতে পারেন যে এনসিপি একা থাকলে ভালো হইতো। এইটা কি ঠিক কিনা? মানে এনসিপি কি জোটের রাজনীতিতে বা পুরনো না। বন্দোবস্তের যারা দল করে তারা? আমি জি, ওই জায়গা থেকে আমি এজ এ জার্নালিস্ট, আমি বিএনপির সাথে, আমি এজ এ বিএনপির সাথে গেলেও আমি একই প্রশ্ন হয়তো করতাম। না, আমি এজ এ জার্নালিস্ট মনে করি যে তারা যে যদি বিএনপির সাথে হোক আর জামাতের সাথে, যার সাথেই যাক না কেন, তাদের সাথে অ্যালায়েন্সে তাদের যাওয়াটা ইটস এ গুড ডিসিশন। এটা আপনি এই ভালো জন্য decision। গুড ডিসিশন আপনার। হ্যাঁ, কেননা বাংলাদেশের বাস্তবতায় আপনার তো গ্রাসরুটে, মানে এমপি ইলেকশনে জেতার জন্য আপনার গ্রাসরুটটা লাগে। অনেক সময় দেখবেন যে একটা লোকের নামে অনেক বদনাম, তারপরে প্রতিবার সে এমপি হয়ে আসে। কারণ কি, তার গ্রাসরুটে তার স্ট্রং একটা পার্টির নেটওয়ার্ক আছে এবং সেই নেটওয়ার্কটা উনি খুব সিরিয়াসলি মেনটেন করেন। ওই এটা তো এনসিপির একটা বড় দুর্বলতা ছিল, তাকে সবাই চেনেন, তারা রেভলিউশনারি, তারা অগ্রভাগে ছিল, জুলাইয়ের অগ্রভাগে ছিল, কিন্তু তার তো যেমন বুরুঙ্গামারির কয়টা থানার মধ্যে কয়টা গ্রামে তার আসলে লোকাল চ্যাপ্টার আছে, তার তো সেই চ্যাপ্টারটা নাই, সেই ইয়েটা তো নাই। তো ফলে তার পক্ষে অ্যালায়েন্সের বাইরে যাওয়াটা অনেকটাই আমি বলবো যে মানে দেখেন সেটা আপনি যে পুরনো সে যদি বন্দোবস্তের রাজনীতিতে থাকার ঝুঁকিটাই বাড়লো না।